রাজশাহী শহরটার নামের সাথে রাজাদের একটা গন্ধ রয়েছে। এই রাজশাহী শহর থেকে একটু দূরে একটি রাজবাড়ি অবস্থিত, যাকে বলা হয় রাজদরবার। বাড়িটি এতটাই বিশাল যে অনায়াসে বাড়ির এরিয়ায় কয়েক হাজার মানুষ বাস করতে পারবে। এই রাজবাড়ির রাজার রয়েছে এই রাজবাড়ির রাজার ছেলের নাম বিজয়। তার একজন বিশ্বস্ত বন্ধু রয়েছে যার নাম রকি। রকি এই এলাকারই একজন সাধারণ গরিব ঘরের সন্তান। বিজয় একজন রাজার ছেলে হয়েও রকির সাথে তার বেশ চলাফেরা। বিজয়ের মনে কোনো অহংকার, দাম্ভিকতা নেই। রাজার ছেলে বলে রকি এবং বিজয়ের সম্পর্ক এতই গভীর যে বিজয় রকির জন্য সব কিছু করতে পারবে। এদিকে রকিও বিজয়ের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। রকির পরিচয় কি প্রশ্ন আসে না? রকি হচ্ছে এই গল্পের হিরো। একদিন অজয় বিজয়ের ডায়মন্ডের লকেট খুলে নেয়। অজয় হচ্ছে বিজয়ের সৎ ভাই, যে কিনা ছোট থেকেই হারামি টাইপের। এই ডায়মন্ডের লকেট হচ্ছে রাজার ছেলেদের চিহ্ন। আমার লকেট তুমি নিলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। মানে কি? আমার লকেট তুমি দিবে কি না? না, দিব না। বিজয় উল্টো কোনো কথাই বলেনি, কারণ এই মুহূর্তে কথা বলতে গেলে অজয়ের সাথে যুদ্ধ করতে হবে। তাই সে চলে যায়। বিকেলবেলা রকির সাথে বিজয়ের দেখা হলো। কি অবস্থা বন্ধু? এই তো আছি, তোর কি অবস্থা? হ্যাঁ, ভালোই। রকির চোখ বিজয়ের গলার দিকে গেল। বিজয়, তোর ডায়মন্ডের লকেট কই? আমার লকেট আমার সৎ ভাই অজয় ছিনিয়ে নিয়েছে, বলার পরেও ফিরিয়ে দেয়নি। কি, তোর লকেট জোর করে নিয়েছে আবার ফিরিয়ে দেয়নি? চল তোদের বাড়ি। এই বলে রকি বিজয়ের হাত ধরে রাজবাড়ির দিকে যেতে থাকে। বাড়ি গিয়ে অজয়কে পেয়ে যায় রকি। তুমি বিজয়ের লকেট কেন নিয়েছো? সেটা আমার ইচ্ছা। তুমি লকেট ফিরিয়ে দাও। এভাবে দিব না, তবে চান্স একটা আছে। তুই যদি ফাইটার ওসমানের সাথে ফাইট করে জয়ী হতে পারে তাহলে বিজয়ের লকেট ফেরত পাবে। তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি হোক আর যাই হোক, ওসমানের সাথে জিততে পারলে লকেট ফেরত পাবে, তা না হলে কিছু করার নেই। না রকি, ওসমান সবচেয়ে শক্তিধর মানুষ, ওর সাথে ফাইট করার দরকার নেই। তুই পারবি না, লাগবে না আমার লকেট। অজয়, বেশি হচ্ছে। তোরা জানিস আমি খারাপ, কিন্তু ভুল, আমি খারাপের চেয়েও খারাপ। বিজয়, আমাকে বাধা দিস না। যেভাবেই হোক আমি তোর লকেট উদ্ধার করেই ছাড়বো। রকি একটু অন্য টাইপের ছেলে, যেটা ইচ্ছে করে সেটাই করে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আওরা। এই টাইপের মানুষ যা ইচ্ছে করবে। সামনে পাহাড় বাধা হয়ে দাঁড়ালেও পাহাড়কে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করবে। রকি ঠিক তেমনই। কে আছিস এই রাজ্যে? আমার সাথে খেলতে চাও? আসো। আমার গায়ে হাত দিবে এমন কারো বুকের পাটা আছে? ওপেন চ্যালেঞ্জ, কেউ যদি আমাকে একবার আঘাত করে মাটিতে মাত্র একবার ফেলতে পারিস তাকে বিজয়ী ঘোষণা করব। রকি পকেটে একটি ইলেকট্রিক তার রাখে। ফাইটার ওসমানের পেছনে গিয়ে জোর দিয়ে তার পিঠে থাপ্পড় দেয় রকি। এতে ফাইটার ওসমানের রাগ হয়। সে রকির দিকে এগিয়ে আসে। রকি তখন ওই ইলেকট্রিক তার পকেট থেকে তার হাতে নিয়ে নেয়। ফলে তার পুরো শরীরে কারেন্ট পাস হয়ে যায়। ওসমান রকিকে থাপ্পড় দিতে চাইলে টাচ করা মাত্রই সে কারেন্টের শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে। ফাইটার ওসমান তার ফাইটিং দেখার জন্য অনেক মানুষ উপস্থিত ছিল, কিন্তু এমন কাণ্ড দেখে সবার বুক কেঁপে ওঠে। এত শক্তিশালী ফাইটারকে একটা সাধারণ ছেলে এভাবে পরাজিত করলো। সবচেয়ে বেশি ভয় পায় বিজয়ের সৎ ভাই অজয়। অজয় ভয়ে কাঁপতে থাকে। লকেট ফেরত দিয়ে দেন। অজয় রকিকে ভয় পেয়ে যায়। কোনো কথা না বলেই কাঁপতে কাঁপতে লকেটটি রকির হাতে দিয়ে দেয়। রকি নিজ হাতে বন্ধু বিজয়কে লকেট পরিয়ে দেয়। রকি কোনো সাধারণ ছেলে নয়, সে তার বন্ধুর জন্য জীবনও দিতে পারে।
তাদের বন্ধুত্ব ছিল গভীর। দিনের বেশিরভাগ সময় তারা একসাথে কাটায়। রাত কিংবা দিন তাদেরকে একসাথেই থাকতে হবে। খেলাধুলা, আড্ডা সব কিছুই একসাথে করতে হবে। একজন আরেকজনকে ছাড়া অচল। একদিন কোনো এক কারণবশত হঠাৎ করেই বিজয়ের বাবার লোকেরা রকির বাবার দলের সাথে যুদ্ধে জড়িয়ে যায়। রাজদরবারের লোকেরা সবাইকে মেরে ফেলে। রকি তাকিয়ে দেখছে, ওরা তার মায়ের দিকে আসছে। সে বাধা দিয়েও আটকাতে পারেনি। বিজয়ের বাবার লোকেরা রকির সামনে তার মাকে নির্যাতন করতে চায়। একটা ছেলের সামনে তার মাকে নির্যাতন করবে, সন্তানের জন্য এর চেয়ে বড় কষ্টের আর কী বা হতে পারে। ঠিক তখন বিজয় এসে বলে, দাঁড়াও, তোমরা কেউ রকির মায়ের গায়ে হাত দিবে না। এটা এই রাজ্যের আইন। যারা যুদ্ধে হেরে যাবে তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে। কিছু করার নেই, আমাদেরকে আইন মানতেই হবে। তখন বিজয় একটি কঠিন সিদ্ধান্ত নেয়। বিজয় ভাবে, আমার বন্ধু রকি যে আমার জন্য তার জীবন বাজি রাখতে পারে, তার জন্য আমাকেও কিছু করতে হবে। তখন বিজয় তার হাতের ব্রেসলেট খুলে তার বাবার লোক আসাদকে দিয়ে দেয়। আসাদ এটা পেয়ে পাগল হয়ে যায়। একটা ব্রেসলেটে কি এমন আছে যে আসাদ এত খুশি? হ্যাঁ, অবশ্যই আছে। এই ব্রেসলেট যার হাতে থাকবে রাজ্যের এক অংশ তার নামে চলে যাবে। নাও, আমি তোমাকে রাজ্যের এক অংশ দিয়ে দিলাম। বিনিময়ে তুমি রকি এবং তার মাকে ছেড়ে দাও। আসাদ খুশিতে চিৎকার দিতে থাকে। যেখানে 1000 টাকা ইনকাম করতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখানে রাজ্যের এক অংশ। বিষয়টা বুঝতেই পারছেন। আসাদ সাথে সাথেই রকির মাকে ছেড়ে দেয়। ঠিক তখন রকির মা নাজমা সিদ্ধান্ত নেন তিনি এই রাজ্য ছেড়ে অন্য একটা জায়গায় ছেলেকে নিয়ে চলে যাবেন। সেখানে তিনি রকিকে নিয়ে জীবন কাটাবেন। কখনোই আর এই রাজশাহীতে আসবেন না। রকির মা হাত দিয়ে রকিকে বলেন, রকি, আমার হাতে হাত রেখে ওয়াদা কর তুই কখনোই এখানে ফিরে আসবি না। রকি তার মায়ের কথা না শুনেই সে বিজয়ের হাত ধরে বলে, যেদিন আমি শুনবো তুই কোনো বিপদে পড়েছিস, সেদিন আমি এখানে ফিরে আসব তোকে রক্ষার জন্য, তোর পাশে দাঁড়াবার জন্য। আমি এখানে বারবার ফিরে আসব। তোর জন্য আমি জীবন দিতেও পারি, আবার নিতেও পারি। সেদিন থেকে রকি এবং বিজয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকে। কিন্তু বিজয় একটা বিশ্বাস করত, রকি ঠিকই একদিন এখানে আবারও ফিরে আসবে। তারা মা ছেড়ে ট্রেনে করে অন্য একটা জায়গায় চলে যান। জায়গাটির নাম পরানপুর। 20 বছর পর পরানপুরে ঘনবসতি অনেক, শিক্ষিতর হার কম, বেশিরভাগ মানুষই খেটে খায়। রকিও এখানে নিজের গ্যারেজে মেকানিকের কাজ করে। এতেই তাদের মা ছেলের সংসার চলে। সেখানকার পরিবেশ এমন যে শিক্ষিত মানুষ নেই বলেই চলে। সবাই জাস্ট কাজ করে খেটে খায়। নাজমা সিদ্ধান্ত নেন এখানে একটি স্কুল নির্মাণ করবেন। তাই তিনি গ্রামের সবাইকে ডাকেন। তিনি বলেন, আমাদের এই এলাকায় কোনো স্কুল কলেজ নেই। আমাদের ছেলেমেয়েরা শিক্ষা পাচ্ছে না, তারা মানুষের মতো মানুষ হয়ে ওঠার সুযোগ পাচ্ছে না। আপনারা এলাকার সবাই যদি হেল্প করেন তাহলে আমরা সবাই মিলে একটি স্কুল নির্মাণ করব। বাচ্চারা পড়ালেখা করতে পারবে, ফলে আমরা একটি শিক্ষিত সমাজ পাব। আর হ্যাঁ, টিচার লাগবে না, আমি নিজেই শিক্ষকতা করব। আমার এই যোগ্যতা আছে, যদি আপনারা রাজি হন। গ্রামের সবাই মহা খুশি, কারণ তাদের ছেলেমেয়েরা পড়ালেখার একটা সুযোগই পাবে। গ্রামের সবাই মিলে একটি স্কুল নির্মাণ করেন। নাজমা সকল গার্জিয়ানদের জানান তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য। আর রকি, সে এখন আগের মতন ছোট নয়, অনেক বড় হয়ে গেছে। রকি গ্যারেজে কাজ করে সময় পেলে ছোট বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে। ওরাই এখন তার বন্ধু। ওদিকে মাফিয়া গ্রুপ সুলতান হচ্ছে সবচাইতে বড় গ্যাং। তারা এতটাই শক্তিশালী যে যে কারো ইনফরমেশন তাদের কাছে পাওয়া যায়। পুরো দেশে সিসি ক্যামেরার অ্যাক্সেস তাদের কাছে রয়েছে। তারা জাল পেতে আছে তাদের শত্রু আসগর সাহেবকে ধরার জন্য। একদিন হঠাৎ করে আসগর সাহেবের মেয়ে মায়া ওর বাবাকে না বলেই কানাডা থেকে দেশে ফেরে। মায়া যখন বিমানে ওঠে, সুলতান গ্রুপ লোকেশনে দেখতে পায় আসগরের মেয়ে মায়া দেশে ফিরছে। আসগর সাহেব যখন জানতে পারেন তার মেয়ে দেশে ফিরছে,
তখন তিনি পাগল হয়ে যান। এটা জেনে তিনি কল করেন তার লোক রনিকে। রনি, মায়া আমাকে না বলে দেশে ফিরে যাচ্ছে। কি বলেন এসব? এখন শোন ভাই, কিছু একটা করতে হবে। যেভাবেই হোক তুই মায়াকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি। মায়া সকাল 9টায় সিলেট লাক্কাতুরা এয়ারপোর্টে অবতরণ করবে। ওকে ভাই, পরে তাকে রাখবো তো। মায়াকে যে জায়গায় নিব ওরা দেখতে পাবে। রকির সাথে যোগাযোগ কর। রকি ছাড়া মায়াকে ওদের হাত থেকে আর কেউ সেফ রাখতে পারবে না। রকিকে কল কর। রকিকে কল করে রনি। অজগর ভাইয়ের মেয়ে মায়া তাকে না জানিয়ে কাল দেশে ফিরছে। একমাত্র তুমি ছাড়া সেফ কোনো জায়গা নেই, তাই কালকে আমি তাকে সেভ করে তোমার কাছে নিয়ে আসবো। এখানে একটা ছোট ঘরে আমি আর আমার মা থাকি, তাকে কোথায় রাখবো? যেভাবেই হোক তুমি মায়াকে কিছুদিনের জন্য রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আজগর সাহেবের আরেক শত্রু হচ্ছে একটা মহিলা, যার নাম রিনা। অবশ্য রিনা এখন পাগল, কিন্তু রিনা সকল কাজ করে তার চাকরানি দুলারি। আপনারা কি জানতে চান রিনা কতটা শক্তিশালী? রিনার চাকরানি দুলারি সে একাই 4টে রাজ্য চালাতে পারে। তাহলে ভাবুন রিনা কি করতে পারবে। সে চাইলে বাংলাদেশ, নেপাল এরকম ছোট একটা দেশ সে একাই হ্যান্ডেল করতে পারবে। সুলতান গ্রুপের লোক সাজু কল করে রিনা চাকরানি দুলারিকে। হ্যালো, সাজু বলছি। হ্যাঁ বল। আজগর সাহেবের মেয়ে মায়া দেশে ফিরছে, এখন বিমানে রয়েছে, কাল 9টায় সিলেটে নামবে। তৈরি হয়নি দেওয়ার জন্য আমি আজগরের মেয়ের কলিজা চাই, কালকে যেন স্বীকার করা মিস্টেক না হয়। হ্যাঁ, আমরা সব প্রস্তুতি নিয়ে রেডি আছি। মায়াকে নিয়ে এত আলোচনা হচ্ছে, অথচ মায়া এসব বিষয়ে কিছুই জানে না। সকাল হয়ে যাচ্ছে। মায়াকে বহনকারী বিমান এয়ারপোর্টের কাছেই একটু পর অবতরণ করবে। সুলতান গ্রুপের লোকেরা অস্ত্রশস্ত্র সহ রেডি। এদিকে রনিও দলবল নিয়ে রেডি। রনিও কিন্তু গরম খেলোয়াড়। মায়া এয়ারপোর্ট থেকে বের হতেই সুলতান গ্রুপের সন্ত্রাসীরা গুলি চালায়। যারা গুলি চালিয়েছে মায়ের দিকে, রনি আগে তাদেরকে খতম করে দেয়। কয়েকজনের হাতে বুকে ছুরি বসিয়ে দিয়ে মায়াকে টান দিয়ে গাড়িতে তুলে, তাদের 7টা গাড়ি ছিল। সুলতান গ্যাংয়ের সন্ত্রাসীরা পিছু নেয়, চাকায় গুলি করে, 6টা গাড়ির টায়ার পাঞ্চার করে দেয়। রনি কিন্তু একটি গাড়ি 220 স্পিডে চালিয়ে যায়, যেটাতে ছিল রনি আর মায়া। মায়া চিৎকার করতে থাকে, হেল্প মি, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। আরে আমি তো আপনাকে বাঁচাচ্ছি। আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, মায়া কিছুই বুঝে উঠতে পারেনি। আপনি কে? প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, আমি আপনাকে সেভ করে দিব। আপনাকে এখন আর আমার আন্ডারে থাকতে হবে। আপনি কে? আমাকে কেন নিরাপদে রাখতে চান? আমাকে পুলিশের কাছে দিয়ে দিন। মায়া পাগলের মতন কান্না করতে থাকে। রনি আজগর সাহেবকে কল করে, মায়ের কাছে মোবাইল দিয়ে দেয়। হ্যালো মা, তুই ভালো আছিস? জারি, এখনো শুধু গোলাগুলি, আমি কি করব? রনি যা বলে তুমি তাই করো। তখন মায়া বুঝতে পারে যে রনি ওনার বাবার লোক। আপনাকে এখন আমার আন্ডারেই থাকতে হবে। দেখুন, এই দেশের সবচেয়ে বড় গ্যাং আপনার বাবার শত্রু। তারা আপনার মেয়েকে মেরে ফেলবে, তাই আমি আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে দিব, আপনাকে তার কাছে থাকতে হবে। জি আচ্ছা, ঠিক আছে। রনি রকিকে কল করে জানায় সে মায়াকে নিয়ে আসবে, কিন্তু রকি নিজের ইচ্ছে মতো মায়াকে তার কাছে রাখতে পারবে না। কারণ রকির মা নাজমা চান না তার ছেলে আর কোনো ঝামেলায় জড়াক। তিনি রকিকে এমনভাবে রেখেছেন যেন দুনিয়ার কেউ জানতে না পারে রকির অতীত। তাই রকি কিছু বুদ্ধি দেয়, যে পথ অবলম্বন করলে মায়াকে তার ফ্যামিলিতে দেওয়া যাবে। রনি মায়াকে নিয়ে যায় পরানপুরের বিশিষ্ট লোক সাজ্জাদের কাছে। শুনুন, এই মেয়েটাকে স্কুলের টিচার বানিয়ে স্কুলের বর্তমান ম্যাম নাজমার ফ্যামিলিতে লজিং দিতে হবে। কে আপনি? আমি যেই হই না কেন, আপনাকে যা বলছি তাই করতে হবে। টাকা যা লাগবে নেবেন, সমস্যা নেই, চলুন। সাজ্জাদ টাকার অফার পেয়ে রাজি হয়। মায়াকে নিয়ে নাজমার কাছে গেল। ম্যাডাম কেমন আছেন? এই যে একজন নতুন ইংলিশের মাস্টারনি, তিনি এই স্কুলে কাল থেকে পড়াবেন এবং আপনার সাথে আপনার বাড়িতে থাকবেন। মানে কি? হঠাৎ করেই আপনি বললেন
উনি পড়াবেন আর হয়ে গেল। দেখুন, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে রুলস আছে। উনি ইংলিশ সাবজেক্টে খুব পারদর্শী, আর তাতে আপনার কষ্ট কম হবে। আমি নিজেও ইংলিশে পারদর্শী, তাই ওনার কোনো প্রয়োজন নেই। আর আমার বাড়িতে আমার ছেলে আছে, ওনাকে কিভাবে রাখবো? ম্যাডাম, না করবেন না, ওনার বেতন আমরা গ্রামবাসীরা দেব, আর আপনি কিছুদিন রাখেন, পরে না হয় অন্য একটা ব্যবস্থা হবে। নাজমা বেগম মানতে বাধ্য হন, কিন্তু উনি ভয় পান। যদি কোনো গোয়েন্দা সংস্থার কেউ হয়, তাহলে তার ছেলেকে কোথাও ফাঁসিয়ে দিতে পারে, অথবা অন্য গ্যাঞ্জামও হতে পারে। ক্লাসের টাইম হলে নাজমা মায়াকে বলেন, ম্যাডাম যান তো, ক্লাস করান, দেখি আপনি কেমন টিচার। মায়া ভয়ে ভয়ে ক্লাসে ঢোকে, কারণ মায়া জীবনেও কাউকে 1 ঘন্টার জন্য পড়ায়নি। বাচ্চারা ইংলিশ বের করে পড়ো। স্কুলের ছাত্র পারভেজ উঠে বলে, ম্যাডাম আপনি কি পড়া দিচ্ছেন? আমরা পড়া না জেনে কি পড়ব? এ কথা বলেই সকল ছাত্ররা হাসতে শুরু করে। এই কেউ হাসবে না কিন্তু। কিন্তু মায়ার কথা ছাত্রছাত্রীরা মানে না, তারা কথা বলেই যাচ্ছে আর দুষ্টুমি। কি বিপদে পড়লাম রে বাবা, ওরা তো আমাকে দামই দিচ্ছে না। নাজমা ক্লাসে ঢোকে। এই সবাই চুপ। এই কথা বলার সাথে সাথে সবাই একদম চুপ হয়ে যায়। ক্লাসে আর কোনো কথা নেই, সবাই নীরব। দেখলেন তো, এক কথা বলে সবাইকে ঠান্ডা করার মতো কোয়ালিটি থাকতে হবে, শুধু পারদর্শী হলে চলবে না। আসলে নাজমা ভাবতেছে মায়ের জন্য রকির কোনো বিপদ হতেও পারে, তাই তিনি মায়ের সাথে এতটা যত্ন সহকারে কথা বলেন না। তিনি চাচ্ছেন মা এখান থেকে চলে গেলে তিনি উদ্ধার হবেন, যত আগে যাবে ততই ভালো। তবে মায়া আস্তে আস্তে স্কুলে ছোট ছোট বাচ্চাদের প্রিয় ম্যাডাম হয়ে ওঠে। ভালো করে পড়াতে না পারলেও গল্প করেই প্রিয় হয়ে উঠছে, তাই সে বেশিরভাগ টাইম তাদের সাথে গল্পে মেতে থাকে। এই যে পড়ি, তোমার রোল কত? আর স্কুলের ছাত্রী সুমিকে মাত্র 9-10 বছরের বাচ্চা মেয়ে। আমার রোল 1, সব বছরে একই হয়। আচ্ছা তাই, তুমি দেখতে যেমন পড়ালেখাও তেমন। চলো আমরা নদীর ধারে দিকে যাই, ওখানে গিয়ে আমরা ঘুরবো, বেড়াবো, ছবি উঠাবো। হ্যাঁ চলো। মায়া ছাত্রী সুমিকে নিয়ে নদীর পাড়ে বেড়াতে যায়। পরিবেশটা এতই সুন্দর যে বলে বোঝানো সম্ভব না। নদীর স্রোত, বিকেলবেলা মিষ্টি রোদ। মায়া সুমির সাথে গল্প করে সেলফি তোলে আর ওখানে হাঁটাহাঁটি করে। মায়া মনে মনে কল্পনা করতে থাকে, কোথায় আসার কথা ছিল আর কোথায় আসলাম, আর কেনই বা বাবাকে না বলে ফিরলাম। এখন কি মহা বিপদে, বাঁচবো না মরবো সেটাই জানি না। মায়া ঘোরাফেরা শেষ করে সুমিকে নিয়ে হেঁটে হেঁটে রকির গ্যারেজের পাশ দিয়ে যাচ্ছিল। ওখানে দেখতে পাই ছোট বাচ্চারা কানামাছি খেলা খেলছে। সুমি চলো, তুমি আমি ওদের সাথে গিয়ে কানামাছি খেলি। ওরাও কিন্তু মায়ার স্কুলের স্টুডেন্ট। এই আমাকে আর সুমিকে খেলায় তুলবে? স্কুল ছাত্র পারভেজ একটু বেশি দুষ্টু। এত সুন্দর ম্যাডামকে খেলায় না তুলে কি পারি? আমি আবার সুন্দর হলাম কবে? আপনি ক্যাটরিনা ক্যাফের মতন সুন্দর। আরে দুষ্টু ছেলে, তুমি এত কিছু চেনো, তোমাকে ক্লাসে কিন্তু ইচ্ছে মতো পেটাবো, মনে রেখো। এই বলে মায়া তাদের সাথে খেলায় ওঠে। কিছু সময় খেলার পর মায়ার চোখে গামছা বেঁধে দেওয়া হয়। মায়া অনেক সময় চেষ্টা করেও কাউকে ধরতে পারে না। হঠাৎ করে জাপটা দিয়ে একজনকে ধরে ফেলে। মায়া বলে ওঠে, ধরে ফেলেছি। মায়া নিজে চোখ থেকে গামছাটা সরিয়ে দেখতে পায় দ্য স্মার্ট বয় রকি। রকি খেলার মাঠের সীমানার বাইরে দাঁড়িয়ে খেলা দেখছিল। মায়া বাইরে এসে তাকে ধরেছিল। মায়া চোখ খুলে লজ্জা পেয়ে যায়। রকিও কিছু বলেনি, তবে স্কুলের দুষ্টু বাচ্চারা হাসাহাসি শুরু করে দেয়। সরি, আমি দেখতে পাইনি তাই। না সমস্যা নেই, আর সরি বলছো কেন? আমি তো ভুল করেছি, তাছাড়া যদি আপনি ব্যথা পেয়ে থাকেন তাই। যেই শরীর সারাদিন গ্যারেজে স্টিলের কাজ করে, সেই শরীরে আবার ব্যথা। মায়া সুমিকে নিয়ে যাচ্ছিল, আর পরানপুর এলাকার কিছু বখাটেরা মায়াকে দেখে সামনে আসে। বখাটেদের লিডার সুয়েব, এই পাখি কোথায় যাও, আসো না একটু কাছে ছুঁয়ে দেখি। মায়া কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে যেতে থাকে, কিন্তু সুয়েব মায়ার হাতে ধরে ফেলে। পাখি আসো একটু আদর করি। রকি এটা দেখে মাথায় আগুন ধরে যায়। সে সুয়েবের দিকে আগাতে চাইলেও
আগায় না। 7 বছর আগে মায়ের দেওয়া ওয়াদার জন্য, বাট মায়ার বিশ্বাস ছিল রকি ওদের বিরুদ্ধে কথা বলবে। তাই মায়া রকির দিকে তাকিয়ে থাকে, কিন্তু রকি কোনো কথাই বলছে না, মনে হচ্ছে জ্যান্ত লাশ। আরে ওর দিকে তাকাও কেন, ও কি করবে? হা হা, এই দেখ দেখ। এই বলে মায়ের হাতে কয়েকটা কিস দেয় সুয়েব। মায়া কান্না করে ফেলে, কিন্তু রকির দিকে তাকাচ্ছে আর রকি শুধু ফুলছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তাই সুয়েব রকির সামনে যায়। কি রে চোখ রাঙাচ্ছিস দেখি, কিছু করবি নাকি? মার আমাকে মার, আরে ভাই মার না। সুয়েব রকিকে কয়েকবার ধাক্কা দেয়। এরই মধ্যে পুলিশের গাড়ি রাস্তায় আসলে সুয়েব তার ছেলেপেলেদের নিয়ে চলে যায়। মায়াও চলে যায়, কিন্তু মায়া মনে করে রকি একটা আস্ত বলদ, গায়ে গতরে বড়, কিন্তু কাজের নয়। তাই মায়ার খুব রাগ হয় রকির উপর। এদিকে আজগার সাহেবের জান ছটফট করছে তার একমাত্র মেয়ের জন্য। তিনি প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন মায়ার। রনিকে বলেন ফোনে, রনি, মায়া কেমন আছে? ভালো আছে, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, চিন্তা করবেন না, রকি তো আছেই। হ্যাঁ, তুই মায়ার খেয়াল রাখিস, আর আমি কিছুদিনের ভেতর দেশে ফিরবো। আচ্ছা ঠিক আছে। রকি বাড়িতে আসে, মায়ের দিকে তাকায়, কিন্তু মায়া তার কাছেও দাঁড়ায় না, কারণ মায়া জানে ও কোনো মানুষই না। রকির মা তখন একটু দূরে ছিলেন। রকি জোর গলায় বলে, মা আমাকে ভাত খেয়ে দিবে, তুমি কোথায় চলে গেলে? একটু ঘুরে তাকিয়ে দেখে টেবিলে রকির জন্য মায়া ভাত এনে দিয়েছে। রকি ভাত খেয়ে নেয়। একটু বাইরে গিয়ে তার ছোট বন্ধুদের সাথে ক্রিকেট খেলে। ক্রিকেট খেলার মধ্যে তার মনে পড়ে যায় ছোটবেলার বন্ধু বিজয়ের কথা। কত মজা হতো। তখন সে একটু মন খারাপ করে। রাত হয়ে আসে। রকি বর্তমানে বেশিরভাগ সময় বাইরেই কাটায়। ছোট ঘর, তার মধ্যে মায়ের সাথে মায়া থাকে। তার জন্য আসলাম গ্যাং মায়ের নামে খুনের মামলা দায়ের করে, যাতে করে তাদের সাথে পুলিশ ও মায়াকে খোঁজে। এতে করে কাজটা সহজ হবে। এই জন্য তাদের একজন লোককে খুন করে ফেলে মামলা দেওয়ার জন্য। কি দেখলেন তো কত বড় হারামি, মানে মায়াকে ধরার জন্য নিজের লোককে খুন করে ফেলে, মামলা দেয়। হ্যালো পুলিশ স্যার, গতকাল রাত্রে আমাদের লোককে মায়া নামের একজন লোক খুন করে পালিয়ে যায়। আমরা তার ছবি আপনার কাছে দিচ্ছি, যত তাড়াতাড়ি পারেন ওকে অ্যারেস্ট করুন, না হলে ও আমাকেও খুন করে ফেলবে। তখন থেকে পুলিশও মায়াকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। পাশাপাশি রিনা খানের চাকরানি দুলারি মায়ের ফটো ফেসবুক ইনস্টাগ্রামে ছেড়ে দেওয়া ঘোষণা দেয়। এই মেয়ের ঠিকানা দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটা নিরপরাধ মেয়েকে ধরার জন্য কত দিকে ফাঁদ পেতেছে, একটা নিরপরাধ মেয়েকে ধরার জন্য কত দিকে ফাঁদ পেতে রেখেছে। অথচ মায়ের নিজের বলতে এই দেশে বর্তমানে শুধুমাত্র রকি আর রনি আছে। মায়াকে ক্লাসে দিলে ভালো করে পড়াতে না পারলেও গল্প করে ফান করে টাইম ব্যয় ঠিকই করতে পারে। বাচ্চারা চলো, আজকে একটা গেম খেলবো। একজন একজন করে সামনে আসবে আর হিরোর ডায়লগ দিবে। বাকি সবাই বলতে হবে এটা বলিউডের কোন হিরো, ঠিক আছে? নালমা পাশের ক্লাস থেকে এই ক্লাসরুমে হইচই শুনে আসে। কি হচ্ছে এসব? এটা কোনো সার্কাস খানা নয়, এটা একটা স্কুল। আর আপনি ইংলিশ টিচার, এই বুঝি সুনাম ধন্য টিচারের নমুনা? মায়া কিছুটা মন খারাপ করে, কেননা নাজমা সবসময় কড়া শাসনে রাখেন। তাছাড়া এই এলাকা নতুন, নিরাপদ নাই, কি একটা মহা মুশকিল। মায়া সিদ্ধান্ত নেয় আবারও সে কানাডায় চলে যাবে। শুনুন, আমি আবার বিদেশে ব্যাক করব। এই মুহূর্তে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি গাড়ি করে আমাকে এয়ারপোর্টে নিয়ে যাবেন। আসলে আপনার পেছনে কতটা শক্তিশালী গ্যাং লেগে আছে তা জানলে আপনাকে নিয়ে এয়ারপোর্টে ঢোকার আগে আমাদের শেষ করে দিতে। কি বলেন? তাহলে কি সারা জীবন আমাকে অচেনা একটা জায়গায় কাটাতে হবে? আর এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে সরে যেতে চাই। সারা জীবন এখানে থাকতে হবে না। আপনি এমন এক জায়গায় আছেন, এখানে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না, কিন্তু এই জায়গা ছেড়ে অন্য কোথাও গেলেই শেষ। এদিকে রিনা খানের বাড়ি রেজিং পাউডার নিয়ে যাবে নেপালে। আমরা সবাই জানি ট্রাক ভর্তি মালামাল দেখলে পুলিশ চেক করে, আর যদি কোনো ট্রাক দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঢুকতে চায় তাহলে অবশ্যই লুকিয়ে ঢুকতে হবে, কারণ এইগুলো তো আর দুই দেশের সরকারের চুক্তি করা মাল নেই। কিন্তু রিনা খানের গাড়ি ঠিকই জায়গায় পৌঁছাবে, কারণ রিনা খানের গাড়িতে এমন কিছু সিল থাকবে
যে সিল দেখলে পুলিশ, সেনাবাহিনী, মন্ত্রী, এমনকি দেশের প্রধানমন্ত্রীও ভয়ে কাঁপে। মানে একটা সিলের এমন পাওয়ার, আর সেই সিল হচ্ছে রাজশাহীর রাজদরবারের সিল। আচ্ছা, রিনা খানের গাড়িতে রাজশাহীর রাজদরবারের সিল কেন থাকবে? আরে ওই পাগল রিনা খান রাজদরবারের একটি অংশ, কিভাবে কি সব আসছে। এদিকে আমাদের হিরো রকির মা রকির জন্য গ্যারেজে খাবার পাঠিয়ে দেবেন। এই পিঙ্কি, কোথায় তুমি? রকির জন্য কে খাবার নেবে? আসবে কি? পিঙ্কি নাজমার একজন সহকর্মী, উনি কাজে ছিলেন, তাই। দেন, আমি খাবার নিয়ে যাব। তুমি কেন যাবে? আমি তো এখানে কারোর কোনো কাজে আসছি না, এটুকু করি। নাজমার হাত থেকে মায়া খাবার টিফিন নিয়ে গ্যারেজে যায়, গিয়ে রকির হাতে টিফিন দেয়। আপনি খাবার নিয়ে আসলেন যে? এমনি। শুনুন। জি বলুন। ওই দিনের ঘটনাটা নিয়ে আসলে আমি কথা বলতে চাইছিলাম। সুয়েব যে মায়াকে টিস করছিল, কিন্তু রকি কেন কথা বলেনি সেটা বলতে চাইছে। ব্যাস, এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি বীর পুরুষ, তা আমার জানা হয়ে গিয়েছে। না মানে আসলে। তাকিয়ে দেখে মায়া চলে যাচ্ছে। মনে আছে মায়ার ফটো ফেসবুকে ছেড়ে দিয়েছিল রিনার চামচারা। সুয়েব ফেসবুকে ওই ছবিটা পেয়ে যায় এবং সাথে সাথেই সে মায়াকে চিনে ফেলে। সে তার সাথে লোক নাজমুলকে বলে, আরে এই মেয়েটাও না কিছুদিন আগে যে ধরেছিলাম। হ্যাঁ ওই তো। আরে বেটা, মেয়েটাকে ধরিয়ে দিতে পারলে 10 লাখ টাকা পাবো। ও এখানে পালিয়ে লুকিয়ে আছে। সুয়েব কল করে রিনা খানের চাকরানি দুলারির কাছে। একটি ছবি পোস্ট করা হয়েছে, ঠিকানা দিতে পারলে নাকি 10 লাখ টাকা পুরস্কার। এই মেয়ের ঠিকানা আমি জানি। 10 লক্ষ পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিকানা বল। পরানপুর থেকে বলছি। ওই মেয়েটা পরানপুরই আছে, আপনার লোক পাঠিয়ে দিন, আমি দেখিয়ে দিব। দুলারি তাদের লোক পাঠিয়ে দেয় মায়াকে তুলে নেওয়ার জন্য। রিনা সব কাজ হ্যান্ডেল করে দুলারি, কারণ রিনা তো পাগল হয়ে বসে আছে। এদিকে রিনার রেজিং পাউডারের গোডাউনে একজন বিদেশি পরিদর্শক আসেন। মাল ট্রাকে ভরা হয়, মাত্র 10 জন মানুষ। আরে কোটি টাকার মাল এত রিস্ক নিয়ে বিদেশে পাঠাবেন? মাত্র 10 জন মানুষ? ওরা তো 5 থেকে 10টা গুন্ডাকে হ্যান্ডেল করতে পারবে না, আর পুলিশ ধরলে কি বলবে? রিনার গোডাউনে দায়িত্বে আছে নয়ন। স্যার, এত চিন্তা করবেন না, মাল ঠিক জায়গায় পৌঁছাবে, কোনো সমস্যা হবে না। এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। নয়নদের সম্ভব হওয়ার মূল কারণ হলো প্রত্যেকটা বস্তায় রাজশাহী রাজদরবারের সিল থাকবে। গোডাউন থেকে গাড়ি বের হবে ঠিক সময়ে, পুলিশ অফিসার হাজির। এই কিসেল মাল আর কোথায় যাচ্ছে? বন্ধ রাখো। কি সুন্দর না অবৈধভাবে মালামাল অন্য ডিস্ট্রিক্টে, এমনকি অন্য দেশে পাঠিয়ে দাও। দেশটা কি মগের মূল্য নাকি? এই ট্রাকের ভেতরে দেখো তো কি আছে। কি আপনি না বলেছিলেন ব্যাপার না? এই হচ্ছে আপনার পাওয়ার। থামুন তো। পুলিশ ট্রাকের দরজা খুলে, যেই না দরজা খুলে বস্তার গায়ে রাজশাহী রাজদরবারের সিল দেখে, পুলিশ অফিসার কেঁপে ওঠে, যেন মনে হচ্ছে এটা কোনো সিল না, স্বয়ং আজরাইলকে দেখলো। আরে ভাই, এটা তো রাজদরবারের সিল। এই তাড়াতাড়ি ট্রাকের দরজা লাগা, এখান থেকে সর, গাড়িকে যেতে দে। বিদেশি পরিদর্শক পুরাই কাওয়া হয়ে গেছে। মানে কি? শিল দেখে কেন এই অবস্থা করে অফিসার? জাহিদ কল দেয় মন্ত্রী নারায়ণকে। স্যার, আমি একটা অপারেশনে এসেছিলাম, কয়েকটা গাড়ি আটকে দরজা খুলতেই দেখি রাজশাহীর রাজদরবারের সিল মারা। এখন কি করব স্যার? আরে পাগল নাকি? এটা কি করলে এখন? তুমি বাঁচবে না, আমাকে বাঁচতে দিবে না। তোমাকে কোনো ভূত ধরেছে যে রাজদরবারে টাক থামাতে হবে? মন্ত্রী নারায়ণের অফিসে তার অনেক লোকেরা ছিল। যখন কলে তারা শুনতে পায় রাজশাহী রাজদরবারের ট্রাক আটকানোর হয়েছে, ওদের কলিজা শুকিয়ে যায়। ভয়ে চেয়ার থেকে পড়ে যায় নারায়ণ। সাথে সাথে দেশের সেনাবাহিনী, পুলিশ, আর্মি সবাইকে রেডি, সেফ থাকতে বলেন এবং দেশের 144 দ্বারা কারফিউ জারি করে দেয়। আমি জানি আপনারা ভাবছেন এই রাজদরবারে সিলের এত পাওয়ার কি, আর কেন দেশের মন্ত্রী সহ ভয়ে পাগল হয়ে যায়। আচ্ছা শুনবেন পানির মতন পরিষ্কার করে, একটু ধৈর্য ধরুন, আসল মজা ভেতরে। এদিকে চাকরানি দুলারি লোক পাঠিয়ে দিয়ে ওরা পরানপুরের যায়। পরানপুরে গিয়ে প্রথমেই সুয়েবের সাথে মিট করে। সুয়েব মায়াকে দেখিয়ে দেয়। সন্ত্রাসী জুবেল মায়াকে ধরে
তার সাথে সেলফি উঠিয়ে রিনা খানের চাকরানি দুলারির কাছে পাঠিয়ে দেয়। দুলারি ফটো দেখে বলে, আহা শান্তি, খুব শান্তি আজকাল। তোর কান ধরে ফেলেছি, মাথা এবার সহজেই আসবে। ওই গুন্ডাগুলো মায়াকে ধরে গাড়িতে তুলবে। পাশেই দাঁড়িয়ে আছে রকি, রনি এবং রকির মা নাজমা। কেউ কোনো কথাই বলছে না। রকি কথা বলছে না। তার 7 বছর আগে তার মায়ের কাছে ওয়াদা দিয়েছে সে একটি মশাকেও থাপ্পড় মেরে মারবে না, মানুষকে তো মারবেই না। তাই আর রনি সে কথা বললেই মেরে ফেলবে। নাজমা কথা বলছে না, কারণ তিনি জানেন ওনার ছেলে একটা ঘুমন্ত সিংহ, তাই জাগাতে চান না। আপনার এত মানুষ দাঁড়িয়ে আছেন, একটা মেয়েকে একদল গুন্ডা ধরে নিয়ে যাচ্ছে, সবাই তামাশা দেখছেন, কেউ কিছু বলছেন না যে? আজব মানুষ আপনারা। ব্যাপারটা হাস্যকর না? ওরা নিজের এত বিশাল দেহের অধিকারী ছেড়ে থাকতে তিনি অন্য মানুষদেরকে বলছেন সাহায্য করতে। তিনি আবারও বললেন, এই আপনারা এখনো তো হাত গুটিয়ে বসে আছেন, আপনাদের মা বোন নেই? একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে ওরা চলে যাচ্ছে, কিছু একটা তো করুন। এখান থেকে একজন মানুষ বলে উঠল, যিনি কাজ করছিলেন, আপনার নিজ ছেলের হাতে চুরি পরিয়ে অন্য মানুষকে কেমন মুখে সাহায্য করার কথা বলেন? এটা শুনে নাজমা বেগমের খুব গুসা হয়। তিনি নীরব হয়ে যান, মাটির দিকে তাকিয়ে আছেন প্রায় 10 সেকেন্ড, চোখ বুজে থাকেন। হঠাৎ তিনি বলে ওঠেন, রকি, 7 বছর আগে আমি তোকে যেই ওয়াদা দিয়েছিলাম, আজ এখন এই মুহূর্ত থেকে সেই ওয়াদা তুলে নিচ্ছি। তুই মায়াকে ওদের হাত থেকে উদ্ধার কর। এটা শুনে রকি ঘুরে তার মায়ের চেহারার দিকে তাকায়। যেহেতু রকি নিজে একটি পারমাণবিক বোম, তাই সে যদি একবার কারো বিরুদ্ধে লেগে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। রকির মায়ের কথা শুনে মায়াকে গাড়িতে তোলার সময়, এই যা তো, ওকে শেষ করে আয়। আসলে জুবেল জানে না রকির অতীত। রকিকে চিনতে পারলে সে ভয়েই মারা যেত। তার কথা মতো 2 জন লোক রকিকে আঘাত করার জন্য হাতে রামদা নিয়ে আসতে থাকে। পাশে ছিল নাজমার স্কুলের স্টুডেন্ট পারভেজ। আরে ওরা তো আমাদের খেলার সাথী, রকি ভাইকে মেরে ফেলবে। রকি ভাইয়া তুমি পালাও। রকি সবসময় তাদের সাথে ক্রিকেট খেলে। পারভেজ সে ভালোবাসা থেকে বলছে। ওই লোকগুলো রকির আশেপাশে মাত্র পাশে থাকা সবাই ভয়ে চোখ বুজে। একটা শব্দ হয়, সবাই ভয়ে ভয়ে চোখ খুলতে থাকে। সবাই ভাবে রকিকে ওরা মেরে ফেলেছে, কিন্তু চুপ। চোখ খুলে অবাক কাণ্ড, ওই 2টা লোকের মাথা দেহ থেকে আলাদা করে ফেলেছে। রকির চোখ মুখে আগুন, দানবের মতন দাঁড়িয়ে আছে। এইটা দেখে জুবেলও সামনে আসে, আর রকি শুরু করে তা ভয়াবহ লীলা খেলা। এক একজনকে কচু কাটা করে মনে হচ্ছে মানুষ মারা রকির কাছে ডাল ভাত। রকির এমন তাণ্ডব দেখে সবাই হতবাক। কিছু গুন্ডারা জানে বেঁচে গায়েতে উঠে পালিয়ে যায়। রকি মায়ের ওড়না তার গায়ে জড়িয়ে দিয়ে দেয়। মায়ের মুখে হাসি ফুটে ওঠে। সে রকিকে ভুল ভেবেছিল, তাই কিছু একটা বলতে চায়। নাজমা দেখে ফেলেন, ডাক দেন, রকি এদিকে আয়। রনি তুমিও আসো। রকি এবং রনি দুজনই আসেন। নাজমা খুব রাগ দেখান। রনি, এই মেয়েকে তুমি এখানে এনেছো? জি, আমি তাকে এখানে এনে দিয়েছি। তার সার্টিফিকেটের জন্য ওর বাবা বিদেশ থাকতেন। তাদের অনেক শত্রু, তাই রকি ছাড়া তাকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য সব কিছু সীমা থাকে, সিস্টেম রয়েছে। তুমি এরকম একটা মেয়েকে আমাদের কাছে এনে দিলে, যা শত্রু হাজার হাজার। আমি জানি আমি কিভাবে রকিকে এখানে লুকিয়ে রেখেছি, কিন্তু এখন ওরা গিয়ে বলবে তাদেরকে রকি মেরেছে। যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, তখন আমি কোথায় যাব? আমি তাকে নিয়ে বাঁচব? তুমি কি তা একবারও ভেবেছো? সন্ত্রাসীরা আজ হামলা করেছে, কাল আবার করতে পারে। আমি এটাও জানি, যদি 1 লক্ষ সন্ত্রাসীও আসে আর রকি একদিকে একা দাঁড়ায়, তবুও কেউ জান নিয়ে বাঁচতে পারবে না। কিন্তু আমি আর চাচ্ছি না রকি এসবে ফিরুক। তুমি তো জানোই রকি 7 বছর আগে কি করেছিল। আমি চাই না সে তার পুরনো ফর্মে ফিরুক।
আসলে মায়ার কেউ দেশে নেই, তিনি কানাডায় থাকেন। মায়াও কানাডায় থাকতো, কিন্তু মায়ের বাবাকে না জানিয়ে দেশে ফিরে, আর তাতে তার বাবা শত্রুরা মারার জন্য প্রস্তুত হয়। তিনি আমাকে বলেন রকি ছাড়া মায়াকে কেউ দেশে ভেতরে রক্ষা করতে পারবে না, তাই আমি এখন নিয়ে আসতেই বাধ্য হয়েছি। নাজমা বাড়িতে চলে যান। মায়ের ইচ্ছে আছে রকির সাথে কিছু সময় কথা বলার জন্য। আপনার কাছে কি সময় হবে? হ্যাঁ, কেন? তাহলে আসুন ওইদিকে যাই। ওইদিকে বলতে নদীর তীরে, যেখানে বেশিরভাগ সময় মানুষ বসে গল্প আড্ডা করে, তারা ওইখানটায় যায়। সেখানের পরিবেশ যেন ছবির মতন অসাধারণ। একটি জায়গায় মন ভালো করার জন্য মায়া রকির চেহারার দিকে তাকিয়ে একবার তাকায়, আবার মাটির দিকে একবার তাকায়। কিছু একটা জিজ্ঞেস করতে চায়, আবার ভয়ও পায়। মায়া বলে, আচ্ছা, আমার জন্য আপনার ফ্যামিলির কষ্ট হচ্ছে না? জানি না, সত্যি বলতে আমার মা চান না আমি কোনো ঝামেলায় জড়াই, তাই তিনি এরকম করেন। আপনাকে সেদিন আমি ভুল বুঝেছিলাম, তার জন্য দুঃখিত। আসলে ওই ছেলেগুলো না খুব খারাপ, তবে এখানকার পরিবেশ কিন্তু ভালোই লাগছে। ছোট বাচ্চাদের সাথে গল্প, আপনিও আছেন। বিদেশে আমি একা থাকতে থাকতেও ভালো লাগে না। ইস, সবসময় যদি এরকম একটা ছোট গ্রামে প্রকৃতির পরিবেশে থাকতে পারতাম, ভালোই লাগতো। রকি মায়ার দিকে তাকায়। মনে হচ্ছে সেও কিছু একটা ভেবেছে মায়াকে নিয়ে। ভাববেই না কেন? মায়ার চেহারা মায়াতে ভরা। ভাবার তো অনেক কিছুই আছে। তারা উঠতে শুরু করে। হঠাৎ করে মায়া পা মুচকে পড়ে যায়। উফ, আমার পা শেষ হয়ে গেল গো। কি হয়েছে? দেখছেন না কি হয়েছে? আমার পা মনে হয় ভেঙে গিয়েছে। দেখছেন কি? আমি মাটিতে পড়ে আছি, আমাকে উঠতে হবে। ধরুন একটু। ধরবো মানে ধরবো? ও আচ্ছা, আমাকে আপনি ধরুন বলে হাত বাড়িয়ে দেয়। মায়া রকির হাত বাড়ানো দেখে মুচকি হেসে দেয়। মায়াও রকির হাত ধরে দাঁড়ায়। রকিকে ধরে ধরে বাড়ি ফিরতে অবাক হয়ে মায়া দেখতে পায় তার ব্যাগ গোছানো। রনি রেডি হয়ে আছে মায়াকে নিয়ে চলে যাওয়ার জন্য। এতে মায়ার মন খুব খারাপ হয়ে যায়। রকি, গাড়ি রেডি করো, মায়া আর রনিকে রেল স্টেশনে পৌঁছে দিয়ে আসতে হবে। রকি গাড়ি রেডি করে সবাই গাড়িতে ওঠেন। তারা যান রেল স্টেশনে। গাড়ি থেকে নামার সময় মায়া কান্না শুরু করে। রকি কিছু বলতে চাইলে বলতে পারে না তার মায়ের জন্য। মায়া নিজের গলার নেকলেস খুলে রকির মা নাজমাকে দিয়ে দেয় আর বলে, আমার কাছে এই নেকলেসটা ছাড়া আর কিছুই দেওয়ার নেই। আমি আপনাদের সাথে ছিলাম অনেক দিন, অনেক ভালোবাসা পেয়েছি। আমি আশা করব আপনি আমার দেওয়া জিনিসটা গ্রহণ করবেন। নাজমা আর না করতে পারল না। এইরকম ভাবে কেউ বললে না করা যায় না। তাছাড়া নাজমা একটু রাগী হলেও সে তো মানুষ। তাছাড়া মহিলা মানুষের মন এমনিতেই নরম থাকে, তাই তিনি গ্রহণ করেন। তিনি নিজেও মন বেজার করে ফেলেন মায়ার চেহারার দিকে তাকিয়ে। মায়া রকির পাশে যায়। আপনি থাকায় আমি অনেকটা নিরাপদ ছিলাম। আপনি অনেক ভালো, আমি আপনাকে আজীবন মনে রাখবো। আমার ভাগ্য খারাপ যে আপনাকে কোনো কিছু প্রতিদান হিসেবে দিতে পারলাম না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলেই মায়া বিদায় নেয় রকি এবং তার মার কাছ থেকে। মায়া তাদের ট্রেনে আসতে এখনও বাকি 20 মিনিট, তাই তাদেরকে রেল স্টেশনে রেখে রকি আর তার মা গাড়িতে ওঠেন। রকি যখন গাড়ি স্টার্ট দিচ্ছিল তার কাছে মনে হয়েছিল তার বুক ছিদ্র করে কেউ কিছু নিয়ে যাচ্ছে। এদিকে মায়াও তার চেয়ে বেশি খারাপ ফিল করছিল বাবাকে বিদেশে রেখে দেশে ফিরে। তবুও তার মনে কোনো কষ্ট হয়নি, কিন্তু রকির গাড়ি তাদেরকে রেখে চলে যাচ্ছে এটা মায়া মেনে নিতে পারছিল না। রকির গাড়ি চলছে। নাজমা লুকিং গ্লাস দিয়ে দেখতে পান কারা যেন মায়াকে আর রনিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তিনি মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখেন একদল সন্ত্রাসী মায়াকে পিস্তল ধরে গাড়িতে উঠাচ্ছে। রকির হাতে পিস্তল থাকলেও এতজনের বিরুদ্ধে তার কিছু করার ছিল না, তাই সন্ত্রাসীরা রনি এবং মায়াকে গাড়িতে তুলে নিয়ে যায়। এদিকে রকি ড্রাইভিং করছে। নাজমা রকির হাতে চাপ দিয়ে ধরেন। রকি গাড়ি ব্যাক করে। তুই কি কিছুই দেখিস না? দেখছি অনেক কিছুই, কিন্তু বলতে পারছি না। কিছু বলতে হবে না, আমার কথা একটা। 100 লাশ ফেলবি, 1000 লাশ ফেলবি, প্রয়োজনে 1 লক্ষ লাশ ফেলবি, তবুও
তুই মায়াকে ওই সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে আনবি? একবার কল্পনা করুন তো, যেই ছেলের হাতে প্লাস্টিকের একটা ছুরি দেখলে নাজমা কেঁপে উঠতেন, সেই ছেলেকে কিনা বলছেন প্রয়োজনে লক্ষ লাশ ফেলবি, সমস্যা নেই। তাহলে ব্যাপারটা কীরকম হতে পারে? রকি তার মাকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন গ্যারেজে। গ্যারেজ থেকে তার নিজের অস্ত্র, রকেট লঞ্চার সব কিছু নিয়ে প্রস্তুতি নেয়। সন্ত্রাসীরা এখানে একটি চাল খেলে। তারা মায়াকে আর রকিকে সাধারণ কোনো গাড়ি দিয়ে নেয়নি। তারা মায়াকে আর রকিকে রাজশাহীর রাজদরবারের গাড়িতে তুলে দেয়। আর তোলার আগে মায়ার 2 হাতে রাজদরবারের শিল মেরে দেয়। কারণ হচ্ছে, এখন মায়াকে পুলিশ দেখলেও আর অ্যারেস্ট করবে না। এই শিল দেখলে কতটা ভয়ানক। এই রাজদরবারের শিল। ওদিকে মায়ের বাবা দেশে ফিরেছেন। তিনি দেশে ফিরেই প্রথমে গেলেন রিনা ও রিনার চাকরানি দুলারির কাছে, মানে যাকে মারার জন্য সে নিজেই মরতে এসেছে। আরে আজকর দেখছি, কি খবর? আসো আসো, তোমার খেলা তাহলে শেষ হয়েছে। তোমার জন্য জীবনে অনেক কিছুতে ঠকতে হয়েছে। বুকের ভেতর অনেক জ্বালা আজকর, তোকে শেষ করার জ্বালা। আমাকে মেরে ফেলুন, কোনো সমস্যা নেই, আমি এখানে উপস্থিত আছি, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। ছেড়ে দিব? না 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 না, তোর সামনেই তোর মেয়েকে আমরা খুন করব। তুই চেয়ে দেখবি আর আফসোস করবি, কিন্তু কিছুই করার থাকবে না। তোমরা তাহলে আমার মেয়েকে ছাড়বে না? মায়া আর রনিকে রিনার গাড়ির ভেতরে করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। রনিকে কল করে রকি। তোমাদেরকে ওরা কোথায় রেখেছে? আমি জানি না কোথায়, কিন্তু গাড়িতে রাজশাহী রাজদরবারের সিল মারা, মানে এগুলো রাজদরবারের গাড়ি। রকি কল কেটে দেয়, কারণ রকিকে আর কিছু বলতে হবে না। সে জানে রাজদরবারের গাড়ি কোন রাস্তা দিয়ে যাবে, তাই সে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেডি থাকে। রোডে গাড়ি আসলে শুরু হবে তার তাণ্ডব। রকির মাও তার কাছে কল করেন। রকি, তুই কি রেডি? হ্যাঁ মা। আমি বিশ্বাস করি মায়া আবারও আমার কাছে ফিরে আসবে। তুই তাকে ফিরিয়ে আনবি, তাকে আনতেই হবে। ও যেন আগুনে কেরোসিন ঢালার মতন অবস্থা। রকি তার লকেট লঞ্চার বিল্ডিংয়ের ওপরে প্রস্তুত করে রাখে। যখনই গাড়ি আসবে শুরু হবে আসল খেলা। কিছুক্ষণের ভেতরে গাড়ি আসে আর রকেট ছুটতে থাকে। এক একটা রকেট লঞ্চারের আঘাতে গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এই জন্য এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সন্ত্রাসীরা গাড়ি থেকে বের হয়, কিন্তু রকি এখনো দেখাই দেয়নি। এদিকে আজগর সাহেবের আলাপ হচ্ছে রিনা ও তার চাকরানির সাথে। তোকে ছাড়বো না, তোর মেয়েকেও ছাড়বো না। তোমরা কি জানো আমার মেয়ে কার কাছে আছে? শুনলে তোমাদের কলেজা শুকিয়ে যাবে, আর নাম শুনলে ভয়েই মারা যেতে পারো। আমার মেয়ে এখন রকির কাছে আছে। রকির কাছে, হ্যাঁ হ্যাঁ, আবারও বলছি, রকির কাছে। এই কথা শুনে দুলারি দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে পড়ে যায়। এই ভয়ে সে পাগল হয়ে যায়, আর রিনা পাগল থেকে ভালো হয়ে যায়। কি তোমরা না আমার মেয়েকে মারবে? আমাকে মারবে? সাহস থাকলে আঙুল তুলে দেখাও। ভেবেছিলাম কিছু বলবো না, কিছু করব না। এখন যদি আমার মেয়ের গায়ে হাত তোলো, এই দেশে রকি জ্বালিয়ে দেবে। অন্যদিকে রাজশাহীর রাজদরবারের বর্তমান রাজার কাছে খবর চলে যায় রাজদরবারের গাড়ি একজন আটকে দিয়েছে, আর সেই বর্তমান রাজা হলো রকির এক সময়ের জানের দোস্ত বিজয়। রাজদরবারের শিল দেখে এই পৃথিবীতে এমন কেউ নেই যে গাড়ি আটকানোর সাহস করতে পারে। একমাত্র রকি ছাড়া আর কেউ এমন কাজ করবে না। যেহেতু গাড়ি আটকেই দিয়েছে, তাহলে তাকে মরতে হবে, কারণ এই নিয়ম রকি নিজেই লিখিতভাবে করেছিল। মানে কি কি হচ্ছে? এই সব নিয়ম নাকি রকি নিজেই করেছিল? কিভাবে সম্ভব? এতে বোঝা যায় রকি একসময় রাজদরবারের রাজার ভূমিকায় ছিল নাকি। কি হচ্ছে মাথায় খেলছে না। তাই তো কিচ্ছু করতে হবে না, শুধু ধৈর্য ধরে গল্প শুনতে থাকুন। বুঝে যাচ্ছে বিজয়ের একসময়ে প্রাণের বন্ধু রকি এখন শত্রুতে পরিণত হয়েছে। রাজদরবারের গাড়ির লোকেদের সাথে রকির সংঘর্ষ চলছে। বন্দুকের বুলেট শেষ হয়ে গেলে হাত দ্বারা শুরু হয় মারামারি। চাইনিজ কুড়াল দিয়ে কচু কাটা করে ফেলে রকি। হঠাৎ করে তার হাতে বাঁধা কাপড় সরে গেলে ওরা তার হাতে আঁকা ট্যাটু দেখতে পায়। এই ট্যাটু দেখেই তাদের কলিজা শুকিয়ে যায়, চোখ কপালে উঠে যায়। তারা বুঝতে পারে তারা রকির সাথে মারামারি করছে।
তাই ওরা মারামারি বাদ দিয়ে গাড়ি ফেলে রেখে দৌড়াতে থাকে। ফলে মনে হচ্ছে তারা যেন যমদূতকে দেখেছে। তারা যান বাঁচায়। মায়া এসব আচরণ দেখে অবাক হয়ে যায়। রকি এতটাই ভয়ানক যা কল্পনার বাইরে। এ কি মানুষ না এলিয়েন? মানুষ, তবে এলিয়েন যা পারবে না তার চেয়েও দ্বিগুণ বেশি করতে পারে। তাই বলে আমাকে বাঁচানোর জন্য এত খুন? এখন যদি বলা হয় তোমাকে বাঁচানোর জন্য পুরো দুনিয়া ধ্বংস করে দিতে হবে, সে তাই করে ফেলবে। ওকে থামানোর সাধ্য এখন আর কারণেই। এ তো দেখছি বহুত বড় পাগল। সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে খবর হয়ে যায় রাজদরবারের গাড়ি রকি আটকে দিয়েছে। রকি এখনো পৃথিবীতে আছে। এটা শুনে অনেক গুন্ডা পান্ডা হার্ট অ্যাটাক করে মারা যায়, কেউ বা মেন্টালি ক্ষতিগ্রস্ত হয়। রকি এতটা ভয়ঙ্কর যে পৃথিবীতে এমন কোনো গ্যাং নেই যারা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। কারণ 7 বছর আগে রকি কি করেছিল এই বিশ্ব তাকিয়ে দেখেছে। রাজদরবারের মন্ত্রীরা পালিয়ে যেতে শুরু করে রকির নাম শুনে। রাজ দরবারের নাম শুনলে সবাই ভয় পায়, আর রকির নাম শুনে স্বয়ং রাজদরবার ভয় পায়। প্রশ্ন, রাজদরবার এত পাওয়ার কি, আর রকির নাম শুনলে কেন পুরো বিশ্ব ভয় পায়? তাহলে আসুন রাজদরবারের এত ক্ষমতা হলো কিভাবে একটু অতীত ঘেটে আসে। আজ থেকে প্রায় 300 বছর আগে একদল ডাকাত ছিল যাদের ছিল অনেক অস্ত্র, গায়ে শক্তি। তাদের মনে ছিল না কোনো দয়া মায়া। তারা এতটাই খারাপ ছিল যে মধ্যযুগীয় নির্যাতনকেও তারা হার মানিয়েছিল। তাদের নেতা শাহবাজ খাঁ একদিন তিনি সকল ডাকাতদের নিয়ে একটি মিটিং করে। শোনো, আমার লোকেরা এই দেশে এমন কেউ নেই যে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে। তাই আমরা একটা প্রাসাদ বানাবো, যেটা হবে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রাসাদ। যেহেতু এই রাষ্ট্রের রাজা হব আমি, আর আমার প্রাসাদের নাম হবে রাজদরবার। তোমরা কি রাজি? এতে কিছু লোক রাজি হলেও কিছু লোক রাজি হয়নি। পরবর্তীতে তাদেরকে ভালো করে বোঝানো হলে তারাও রাজি হয়ে যায় এবং তারা নিজেরাই রাজ দরবার বানানোর জন্য কাজ শুরু করে। 5 বছর কাজ করে সম্পূর্ণ করা হয় এবং শাহবাজ খাঁ রাজদরবারে কিছু আইন করে। তিনি বলেন, মানুষ বেইমানি করে, কিন্তু আমরা নিজেরা নিজেদের সাথে কখনো বেইমানি করব না। আমরা কেউ নিজে বড় হতে চাইবো না, বড় হলে সবাই একসাথে বড় হব। তাদের মধ্যে 3টি বংশ ছিল। প্রথম খাঁ, দ্বিতীয় সর্দার, তৃতীয় তালুকদার। প্রথমে খাঁ বংশের শাহবাজ খাঁ রাজা হন। পরবর্তীতে সর্দার বংশের একজন রাজা হবেন। তারপর তালুকদার বংশের কেউ রাজা হবেন। এভাবে চলতে থাকে তাদের রাজদরবার। 95 বছর বয়সে শাহবাজ খাঁর মৃত্যুর হলে রাজা হবেন সর্দার বংশের কেউ। তাই বয়সের দিক দিয়ে বড় ছিলেন মীরা সর্দার। সর্দার বংশের মীরা সর্দারকে রাজা হওয়ার জন্য প্রস্তাব দেয় এবং তিনি রাজা হন। বিশাল রাজ্যে সে এতটাই হিংস্র ছিল যে বলে, আমাদের মানুষ আছে, শক্তি আছে, সম্পদ আছে, আমরা ইন্ডিয়ার সাথে কেন থাকবো? ইন্ডিয়া আমাদের সাথে থাকবে। তাই ইন্ডিয়া যদি দেশের খাদ্যবস্তু অন্য দেশে পাঠাতে চায়, আমাদেরকে ট্যাক্স দিতেই হবে। তা না হলে আমরা তাদের ট্রাক জাহাজ আটকে দেব এবং আমরা ইন্ডিয়ার রুলস মানব না। আমরা নিজেরাই নিজেদের রুলস তৈরি করব। মানে তারা ইন্ডিয়ার ভেতর থেকে তারা দেশের রুলস মানবে না, নিজেদের রুলস মানবে। এতটা শক্তি খাটাচ্ছে। এতে করে রাজদরবারের লোকেরা আরো বেশি খুশি হয়, কারণ এত করে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে। এভাবে যখন ইন্ডিয়া কোনো ব্যবসা বাইরের দেশের সাথে করতে চায়, এতে বাধা হয়ে দাঁড়ায় রাজদরবার। তাই ইন্ডিয়া তাদেরকে ট্যাক্স দিত। তখন থেকে মানুষ রাজদরবারকে ভয় পেতে শুরু করে, কারণ রাজদরবার কাউকে তোয়াক্কা করে না। 1990 সালে মারা যান মীরা সরকার। এরপর রাজা হবেন তালুকদার বংশের নায়েব তালুকদার। কিন্তু মীরা সর্দারের ছেলে অমিত সর্দার ছিল নাম্বার 1 হারামি। সে তার বাবার চেয়ারে অন্য কেউ বসবে এটা সহ্য করতে পারে না, কারণ অমিত সর্দার ভালো করে জানত তালুকদার বংশের লোকেরা বুদ্ধি শক্তির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে। ওরা যদি কোনোদিন চায় তারা ব্যতীত আর কাউকে রাজত্ব দেবে না, তারা তা পারবে, কারণ তাদের শারীরিক গঠন ছিল বিশাল এবং ব্রেনের দিক দিয়ে চালাক। তাই বাবার মৃত্যুর পর অমিত সর্দার তালুকদার বংশকে রেখে গোপন মিটিং করে। তালুকদার বংশের সবাইকে শেষ করে দেবে, যেন একটা ছেলে মেয়েও না বাঁচতে পারে। তাই তারা রাতের বেলা ঘুমের মধ্যে সবার ঘরে আগুন ধরিয়ে গুলি মারতে শুরু করে।
তাদের বংশে সবাইকে মেরে ফেললেও কিছু লোক বেঁচে যায়, যারা বাঁচলেও জীবনে এইসব আশা করবে না। তাই তাদের নাম রাজদরবারের লিস্ট থেকে কেটে দেয় অমিত সর্দার এবং রাজা হয়ে যান অমিত সর্দার। অমিত সর্দার রাজদরবারের চারদিকে চীনের প্রাচীরের মতো প্রাচীর বানান যেন অন্য কেউ ঢুকতে না পারে। রাজদরবারের ভেতরে নিজস্ব সেনাবাহিনী পুলিশ রাখেন, মানে এ যেন আলাদা একটা দেশ। তখন অমিত সর্দার এতটাই নির্মম ছিল যে মাছি ভাড়ার মতো তার নির্দেশে মানুষ মারা হতো। সেই সময় থেকেই রাজশাহীর রাজদরবারের নাম শুনলে মানুষ ভয়ে কেঁপে ওঠে। বর্তমানে রাজদরবারের সকল গাড়ি ঘুরিয়ে দিয়ে রকি মায়ার পাশে আসে। চলো। কোথায়? এতদিন যেখানে ছিলে সেখানে। এই বলে রকি, মায়া এবং রনিকে নিয়ে আবারও পরাপুরে ফেরে। এদিকে যখন বিজয়ের খবর পায় রাজশাহীর গাড়ি পুড়িয়ে দিয়ে সবাইকে মেরে ফেলেছে রকি বিজয়, তখন তাদের সব শক্তিকে প্রস্তুত হতে বলে। কিছু দিনের ভেতরেই বিজয় রকির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। রকি বাড়িতে আসলেই তার মা নাজমা মায়াকে জড়িয়ে ধরেন। এ যেন মেঘের মধ্যে রোদ, যিনি মায়াকে দেখতেই পারতেন না। আজ তিনি মায়াকে জড়িয়ে ধরলেন। তোমার কোনো ক্ষতি হয়নি তো? জি হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। আমার বিশ্বাস ছিল ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জি, তিনি জীবন বাজি রেখে আমাকে রক্ষা করেছেন। আমি সেটা জানি, আর রকি আমার অনুমতি ছাড়া তোমাকে বাঁচাতে যায়নি। এদিকে আজকর সাহেব পরানপুরে আসার জন্য রনির সাথে যোগাযোগ করেন এবং তিনি পরানপুরে ফিরে উনি মায়াকে দেখে কান্না শুরু করেন, কারণ মেয়েকে জীবিত দেখতে পেয়েছেন। এটাই ভাগ্য। তিনি নাজমাকে জিজ্ঞেস করেন, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। রকি কোথায়? রকি গ্যারেজে আছে, বর্তমানে কাজ করছে। আপনি একটু বসুন, একটু পরই রকি আসবে। মায়া তাহলে আপনার মেয়ে? জি। এতে বোঝা যাচ্ছে আজকর সাহেবের সাথেও নাজমা আগে থেকে কিছুটা পরিচিত। কিছুক্ষণের মধ্যে রকি বাড়ি ফিরে। সে বাড়ি ফিরেই দেখতে পায় আজগর সাহেব তার বাড়িতে। রকিকে দেখেই আজগর সাহেব দৌড়ে তার পাশে এসে দাঁড়িয়ে ধরেন। মনে হচ্ছে যেন হারানো ছেলে খুঁজে পেয়েছেন। এমন একটা ব্যাপার, খুশি হবেই না কেন? রকির জন্যই তো আজ তিনি তার মেয়েকে বুকে পেয়েছেন। আজগর সাহেব পরানপুরে এসেছেন মূল কারণ হচ্ছে রাজশাহীর রাজদরবারের বর্তমান রাজা বিজয় রকির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই রকিকে এখন থেকে কান খাড়া রাখতে হবে, তা না হলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। রকি, তুমি কি জানো বিজয় তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? জানতাম এমন কিছু হবে। রকির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এমন কোনো শক্তি এই পৃথিবীতে এখনো তৈরি হয়নি। তা আমি জানি। বিজয়কে আমি আমার সন্তানের মতো দেখি বলেই এখনো সে বেঁচে আছে। শুধু বেঁচেই আছে এমন নয়, রাজা হয়ে বেঁচে আছে। তবে এখন যদি সে অন্যায় করে তার ফল সে ভোগ করবে। এদিকে রাজশাহীর গাড়ি রকি আটকে দিয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে পুরো দেশে একটা হইচই শুরু হয়ে পড়ে। রকির কথা শুনে ছোট্টখাট্ট মাফিয়ারা গোন্ডামি ছেড়ে দেয় ভয়ে, কেননা কেউ চায় না জীবনে রকির বিরুদ্ধে দাঁড়াতে হয় এমন সিচুয়েশন আসুক। রাজদরবারেও বর্তমানে একটা অস্থিরতা চলছে। শোনো, আমাদের যত সৈন্য আছে এবং পুলিশ আর্মি সবাই সবকিছুর প্রস্তুত করো। রকিকে খতম করব, কারণ তার করা আইন যে সে নিজেই ভঙ্গ করেছে, সুতরাং তাকে জীবন দিতে হবে। একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রকি কিভাবে বিজয়ের বন্ধু থেকে শত্রু হলো এবং কিভাবে? হ্যাঁ, এই এক্ষুনি জানতে পারবেন। বেশি না, মাত্র 7 বছর আগে রাজ দরবারের রাজা তখন ছিল অমিত সর্দার।
মানে বিজয়ের বাবা। আমরা এই গল্পে ভালো করেই জানি অমিত সর্দার কতটা ভয়ানক ছিল। অমিত সর্দার রাজদরবারকে 16 ভাগে ভাগ করেছিলেন। এই 16 ভাগের মধ্যে তিনি খা বংশের 4 জন মন্ত্রী নির্ধারণ করেন, মানে প্রত্যেকজন মন্ত্রী রাজদরবারের 16 ভাগের 1 ভাগ পাবেন এবং নিজেদের সর্দার বংশের আরও 4 জন মন্ত্রী নির্ধারণ করেন। তারা হলেন রাজা অমিত সর্দারের প্রথম স্ত্রীর ছেলে অজয়, রাজা অমিতের বোন রীনা, তার শ্যালক জিতা এবং তার মেয়ের জামাই মানে রীনা সর্দারের জামাই, সব মিলিয়ে এই 8 জন মন্ত্রী 8 অংশ এবং যিনি রাজা তিনি একাই 8 অংশ। কিন্তু রাজার দ্বিতীয় স্ত্রীর 2 ছেলে, তারা রাজদরবারের কোনো সম্পদ পায়নি। ওই 2 ছেলে হচ্ছে বিজয় এবং তার ছোট ভাই সজয়। এইভাবে ভাগ করে দিলে সবাই খুশি হয়। বিজয়কে সম্পদের ভাগ না দেওয়ার অন্যতম কারণ ছিল ছোটবেলায় তার অংশ সে নিজ ইচ্ছায় খা বংশের আসাদকে দিয়েছিল। সম্পদের হিসাব নিকাশ এভাবে চলতে থাকে অনেকদিন। বিজয় কখনো তার বাবার কাছে নিজের সম্পত্তি চায়নি, কারণ তার বাবা তার উপর একটা ক্ষোভ ছিল। সাধারণ বন্ধু আর বন্ধুর মাকে বাঁচানোর জন্য এত নিজের সম্পদ অন্যজনকে দিয়ে দিয়েছিল। তাই একদিন রাজা অমিত সর্দার বললেন, শোনো সবাই, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে বেড়াতে যাব। আমি যতদিন না আসবো ততদিন রীনা রাজার ভূমিকা পালন করবে। কিন্তু রাজার নিজের মেয়ে রীনার দায়িত্ব পালনে নারাজ। তাই রীনা জানায়, বাবা, আমি এই দায়িত্ব পালনের যোগ্য নই। আমি এই ভার বহন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আপনি অন্য কারো কাছে দায়িত্ব দিন। রীনা দায়িত্ব নিতে চায়নি, কারণ এত বড় দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হতে পারেন। রাজার অবর্তমানে শত্রুরা হামলা চালাতে পারে, তাই তিনি রাজি হননি। কিন্তু অমিত সর্দার বলেন, আমি চাচ্ছি তুমি দায়িত্ব পালন করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার একমাত্র কন্যা, তাই তুমিই পালন করবে। বাবার কথা ফেলতে পারেননি রীনা সর্দার, তিনি রাজি হন। রাজার সম্বন্ধে কিছু দিনের জন্য বসতে রাজা অমিত সর্দার বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। তার মধ্যে জামাইবাবু একটি বিষয় তুলে ধরতে চান। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ বলো। আপনি তো 8 জনকে মন্ত্রীর চেয়ারে বসালেন, কিন্তু বিজয়কে আপনি কিছুই দিলেন না। যেহেতু আপনার ওই সন্তান, আপনার রক্ত তার শরীরে বইছে, আমি এটা জানি আপনার তার প্রতি একটা ক্ষোভ রয়েছে। কিন্তু এই কথাও সত্য যে আপনি প্রত্যেক দিন খাবার টেবিলে একটা চেয়ার খালি রাখেন বিজয়ের জন্য, এবং ফ্যামিলি মিটিংও বিজয়ের জন্য জায়গা খালি রাখেন। তাই আমি বলতে চাচ্ছি, আপনি বিজয়কে ক্ষমা করে তাকেও একটি আসনে বসালে কেমন হয়? কথাটি অমিত সর্দারের মনে দাগ কেটে যায়। তাই তিনি কিছু ভাবনা চিন্তা করে 8 জন মন্ত্রীকে নিয়ে একটি মিটিং ডাকেন। তিনি বলেন, তোমরা সবাই জানো যে আমি বিদেশে সফরে যাব, কিন্তু যাওয়ার আগে ইমিডিয়েটলি এই মিটিংটা করার একটা কারণ রয়েছে। তা ভালো করে আমার ছেলে বিজয়, যাকে আমি সব কিছু থেকে বঞ্চিত রেখেছি, কিন্তু এখন আমি চাচ্ছি বিজয়কে তার পাওনা দিয়ে দিতে। তোমরা কি বলো? এখন রাজদরবারের মন্ত্রীরা পড়েছেন মহা বিপদে। তার অন্যতম কারণ হলো, প্রথমত রাজার প্রস্তাবের বিরুদ্ধে কখনোই যাওয়া যাবে না। আবার তারা যদি বলে হ্যাঁ তাকেও মন্ত্রী বানানো উচিত, তাহলে তাদের যে কোনো একজনকে বাদ দেওয়া হবে। তাই তারা হ্যাঁও বলতে পারছে না, আবার নাও বলতে পারছে না। তারা সবাই জানান আপনি যা ভালো মনে করেন। তখন রাজা বলেন, তাহলে শোনো, আমি বিদেশ থেকে ফিরে বিজয়কে মন্ত্রী পদ দিব। তার জন্য সুজিত তুমি পদত্যাগ করবে। সুজিত হচ্ছেন খা বংশের লোক, যিনি রাজদরবারের মন্ত্রী পদে আছেন। এই সুজিত হচ্ছেন ছোটবেলায় বিজয় আসাদ নামের লোককে রাজদরবারের এক অংশ দিয়েছিলেন। সেই আসাদের পুত্র হচ্ছেন সুজিত। রাজা এই কথা বলার পর সুজিত এটা মেনে নিতে পারেনি, আবার রাজার কথার উপরে কথা বলতে পারেনি। এই সিদ্ধান্ত করে অমিত সর্দার রীনাকে দায়িত্ব দিয়ে বিদেশে চলে যান। কিন্তু সুজিত এটা কোনোভাবেই মানতে পারেনি। তখন সে অজয়কে বলে, এটা কি হলো? আমার মন্ত্রিত্ব অন্য কাউকে দিয়ে দিবেন, এটা কেমন আইন? এখানে আমার তেমন কিছু করার নেই, তবে আমিও চাই না বিজয় আবার তার অধিকার ফিরে পাক। অজয় তো কখনোই বিজয়ের ভালো চায় না, কারণ বিজয় তার সৎ ভাই। সে বিজয়কে সহ্যই করতে পারে না। এখন কি আমাকে মন্ত্রিত্ব হারাতে হবে? কিন্তু তিনি আমার কথায়
কেন বললেন? আরও তো অনেকেই ছিল। তখন জামাইবাবু এসে বলে, এখানে একটা বিশাল খেলা রয়েছে। কিসের খেলা? কোন খেলার কথা বলছে তুমি? আমি যতটুকু জানি বিজয় ছোটবেলায় তোমার বাবাকে নিজের অংশ তোমার বাবাকে দিয়েছিল, সেটাই হয়তো তিনি ফেরত আনতে চাচ্ছেন। মানে লীলা দেওয়া সম্পদ আবার নিয়ে নেবেন, এটাই। তখন সুজিত ভাবে কথা ঠিক, কিন্তু মধুর লাগাল পেলে কি আর ছাড়া যায়? এখন আমি কি করব, তুমি আমাকে বুদ্ধি দাও। এই মুহূর্তে আমার কাছে কোনো বুদ্ধি নেই। ঠিক তখন জামাইবাবু লাগায় আরেক প্যাচ। সে বলে, তোমরা এটা ভালো করেই জানো, রাজ দরবারে যার শক্তি বেশি সে রাজা। যে শক্তি দেখিয়ে জায়গা ধরে রাখতে পারবে সেই সাকসেস। এখন দেখো বিজয়ের সাথে কোনোভাবেই শক্তি দেখানো যায় কিনা। মানে এই লোকটা মূলত চাইছে কি যে নিজেই বলল বিজয়কে তার পাওনা দেওয়া উচিত, আবার এদের বলছে বিজয়ের সাথে শক্তি দেখাতে। শক্তি দেখানো মানে বিজয়কে শেষ করে দেওয়া। তাহলেই সুজিতের জায়গা টিকে থাকবে। দেখলেন কত বড় বাটপার। যেহেতু এখন বাবা উপস্থিত নয়, তাই এটাই সুযোগ। কিসের সুযোগ? আমি তোমার সাথে আছি, আমরা মিলে বিজয়কে দুনিয়া থেকে বিদায় করে দেব। যেখানে বিজয় নেই সেখানে তার অংশ পাবে কি করে? তুমি কি তোমার ভাইকে মেরে ফেলার জন্য আমাকে সাহায্য করবে? যেখানে ভাই মানে টাই সেখানে সৎ ভাইয়ের আলাপ চলে না। তাছাড়াও আমার দুই চোখের দুশ্মন অ্যালার্জি তোমরা সবাই মোটামুটি জানো। আমি সাধারণ শয়তান, কিন্তু না, ভুল, আমি ডিরেক্ট ইবলিশ শয়তান। যেহেতু রাজদরবারের রাজা নেই, তাই তারা ভালো একটা সুযোগ পায়। সুজিত আর অজয় মিলে বুদ্ধি করে কিভাবে বিজয়কে শেষ করা যায়। বিজয়ের অবস্থান নরম, কারণ সে মন্ত্রিসভার সদস্য নয়, তাই রাজদরবারের পুলিশ আর্মি তার কথা শুনবে না। সবাই থাকবে অজয় এবং সুজিতের পক্ষে। মাঝখানে একদিন গ্যাপ দিয়ে সুজিত এবং অজয় প্রায় 50 জন লোক নিয়ে অস্ত্র শস্ত্র আক্রমণ করে বিজয়ের উপর। বিজয় তাদেরকে রুখে দেওয়ার জন্য তাদের সাথে সংঘর্ষে জড়ায়। বিজয়ের তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। লড়াই করার জন্য প্রায় 20 জন লোককে বিজয় একাই কুপিয়ে জখম করে। বিজয়ের ছোট ভাই জিতা, সেও বিজয়কে সাপোর্ট করে, কিন্তু এক পর্যায়ে তারা বিজয়কে ঘিরে ধরে। যখনই বিজয়কে ছুরি দিয়ে আঘাত করবে ঠিক সময়ে রাজদরবারের ঘণ্টা বেজে ওঠে। রাজদরবারের নিবন্ধনের লিখিত নিয়ম রয়েছে, রাজা যখনই ঘণ্টা বাজাবেন শব্দ শোনার সাথে সাথে রাজদরবারের সকল লোককে অস্ত্র হাত থেকে ফেলে দিতে হবে এবং সবাইকে রাজার সামনে উপস্থিত হতে হবে। নিয়ম অনুসারে অজয় বিজয়কে মারতে পারেনি। অস্ত্র হাত থেকে ফেলে দিয়ে রাজার দায়িত্বরত তার বোন রিনার সামনে যান। রিনা ঘোষণা দেন, এই মুহূর্তে রাজদরবারে কারফিউ জারি করা হলো। আমি কারফিউ ওঠানোর আগে পর্যন্ত কেউ একটা প্লাস্টিকের ছুরিও হাতে নেওয়া নিষেধ। আমি এটা মানি না, এক্ষুনি কারফিউ তুলে নাও। কেন? তোমরা কি চাও বাবার অবর্তমানে রাজদরবারে নিজেদের মধ্যে মারামারি খুনাখুনি করবে? আমি তা হতে দেব না। যখন আমি মনে করব কারফিউ তুলে নিলে ভালো হবে তখনই তুলে নেব। আমি এই দরবারের রাজার ছেলে এবং মন্ত্রী, তাই আমি প্রস্তাব রাখবো। অবশ্যই আমার প্রস্তাব মানতে হবে। কি প্রস্তাব? সিস্টেম করব, রাজ দরবারের সবাই ভোট দিবে। যদি কারফিউ তুলে নেওয়ার পক্ষে এবং বিপক্ষে যদি কেউ ভোট বেশি হবে সেটি তোমাকে করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যদি পক্ষে বেশি ভোট পড়ে তাহলে কারফিউ জারি থাকবে, মারামারি করা যাবে না। আর যদি বিপক্ষে বেশি ভোট পড়ে তাহলে কারফিউ উঠে যাবে, মারামারি বা যে কোনো কিছু মন চাইলেই করা যাবে। ঠিক আছে, আমি প্রস্তাব মানলাম, কিন্তু ভোট হবে আগামী 10 দিন পরে। যেহেতু বর্তমানে রিনার হাতে দায়িত্ব সমস্ত রাজদরবারের, তাই অবশ্যই তার কথা মানতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে বলা হয় আগামী 10 দিনের ভিতরে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারবে না। 10 দিন পর ভোটের ফলাফল অনুযায়ী কারফিউ সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু হাতে সময় আছে, অজয় এবং সুজিত তারা শক্তি সঞ্চয় করতে থাকে। তারা অস্ত্র এবং নতুন সেনাবাহিনী নিয়োগ দেয় বিজয়ের সাথে লড়াইয়ের জন্য। এদিকে বিজয় একা, তাই বিজয়ের আপন ছোট ভাই তাকে বলে, ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে মারার জন্য, আমরা কি কিছুই করতে পারি না?
তাদের সৈন্য আছে, অস্ত্র আছে, আমাদের তো কিছুই নেই, শুধু আমরা দুজন। আমরা তাদের এত এত মানুষের সামনে আমরা দাঁড়াতেই পারবো না, তাই তুমিও লোক ভাড়া করো লড়াইয়ের জন্য। বিজয় চিন্তিত, কিছুই বলছে না। তুমি কি কিছু বলবে নাকি এভাবেই চুপচাপ বসে থাকবে? বর্তমানে তাদের হাতে রাজদরবারের ক্ষমতা। তারা চাইলেই পুলিশ, সেনাবাহিনী, বিচারক সবাই আমাদের বিরুদ্ধে যাবে, কিন্তু আমাদের কিছুই নেই। আমাদের পক্ষে কোনো বাহিনীকে পাওয়া যাবে না। হয়তো জীবন দেব আর না হয় জীবন নেব, এছাড়া আর কিছু করার নেই। সেই সময় রনি এবং আজগর সাহেব এবং রাজদরবারে থাকতেন। রনি রাজদরবারের খুঁটিনাটি কাজ করতেন, আর আজগর সাহেব ছিলেন দেশের বিখ্যাত ডক্টর। তাই আজগর সাহেবকে রাজদরবারের পার্সোনালি ডক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। মনে রাখবেন, 7 বছর আগের ঘটনা বলছি। তখন রনি এবং আজগর সাহেব বিজয়কে একটা মারাত্মক লেভেলের বুদ্ধি দেন, যেই বুদ্ধির ফলে পাল্টে যায় পুরো রাজদরবারের চিত্ত। বিজয় শোনো, তুমি যদি এদের হাত থেকে বাঁচতে চাও এবং তোমার পাওনা ফেরত চাও, তাহলে তুমি রকি কোথায় আছে খুঁজে বের করো। হ্যাঁ, তুমি রকির সাথে আর্জেন্ট যোগাযোগ করো এবং তাকে রাজদরবারে নিয়ে আসো, কারণ রকি এমন মানুষ যে চাইলেই হাজারো সৈন্যের সাথে একা লড়াই করতে পারবে। তখন বিজয়ের মনেও এটা জাগে যে রকি ছাড়া এদের সাথে লড়াই করা আর কারো দ্বারা সম্ভব নয়। এদিকে রিনা সুজিতকে ডাকেন আর বলেন, সুজিত, তুমি যা শুরু করেছো তা যদি বাবা এসে জানতে পারেন তাহলে কি হবে তুমি ভালো করেই জানো। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। যা হচ্ছে তা এমনি এমনি হচ্ছে, এখানে আমার কোনো হাত নেই। চুপ করো। হ্যাঁ, আমরা তো চুপই আছি। ভোটের আর মাত্র 8 দিন বাকি আছে, তারপর হবে আসল খেলা। বিজয় তোমার কি ক্ষতি করেছে শুনি একটু। ক্ষতি করেনি, কিন্তু ভবিষ্যতে করতে পারে, তাই আগের ভাগে যা করার। ভুলে যেও না, তুমি যেরকম রাজার ছেলে বিজয় ঠিক তেমনই রাজার ছেলে, তাই বেশি বেরো না, ধ্বংস হয়ে যাবে। রিনা চাচ্ছে না রাজদরবারে রাজার অবর্তমানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, তাহলে তার বদনাম হবে। আর অজয় তো বিজয়কে সহ্যই করতে পারে না, কারণ সে পরবর্তী রাজা হতে চায়। বিজয় থাকলে তো একা রাজা হওয়া যাবে না। রনি এবং আজগর সাহেব যেই বুদ্ধি বিজয়কে দেন সেটা সে আগে কিছুটা ভেবে রেখেছেন, কারণ রকি তাকে বলেছিল যদি কখনো তার বিপদ হয় সেদিন রকি আবারও এখানে ফিরে আসবে। অজয় সেনাবাহিনী দিয়ে এমনভাবে মহড়া দিচ্ছে, দেখলে মনে হবে যেন মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিজয় গাড়ি নিয়ে রনিকে সাথে করে পরানপুরে উদ্দেশ্যে রওনা হয়। রাজশাহী থেকে পরানপুরের দূরত্ব 200 কিলোমিটারে। রনির সাথে গল্প করতে করতে গাড়ি রাইড করে চলেছে। বিজয় মেইন রোড পাড়ি দিয়ে গ্রামের ছোট্ট আঁকাবাঁকা রাস্তায় ছুটতে চলেছে। গাড়ির সামনেই সাইনবোর্ডে লেখা স্বাগতম। পরানপুরের সাইনবোর্ড দেখে তারা বুঝতে পারেন রকিদের বর্তমান ঠিকানায় চলে এসেছে। সামনে একটি ছোট্ট গ্রামের টং দোকান রয়েছে। বিজয় এখানে গাড়ি থামায়। তারা দুজন নেমে একটু চা পানি খেয়ে এলাকাটা দেখছে। কি সুন্দর অপরূপ গ্রাম, সবুজ ধানে, মাঝখানে ছোট্ট রাস্তা। দোকানের পাশেই একটা বড় গ্যারেজ রয়েছে। খুব জড়সড় কাজের শব্দ হচ্ছে। বিজয় দেখছে একজন দানবের মতো লোক কাজ করছে। বিজয় পেছনে দাঁড়িয়ে আছে। ওদিকটায় কাজের লোক আমাদের হিরো, সে কাজ করছে। হঠাৎ এদিকটায় ঘুরেই দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। বিজয় রকিকে দেখে চিনতে একটুও ভুল করেনি। রকিও দেখা মাত্র চিনে ফেলে বিজয়কে। দুজনকে জড়িয়ে ধরে। দুজনের চোখের পানি, এত কাছের বন্ধু, ছোটবেলার পর থেকে তাদের আর দেখা হয়নি। কেমন আছিস রকি? কতদিন পর আমাদের দেখা। এই তো আছি ভালোই, তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও মোটামুটি আছি ভালোই। তুই চলে আসার পর থেকে আমার একটা সাইড ভেঙে গেছে। আমি সত্যি বলতে তোকে ছাড়া আমি ভালো নেই। তুই তো জানিস রাজদরবারের এত লোক থাকার পরেও একমাত্র তুই ছাড়া আমার কোনো বন্ধু নেই। আমিও সেম। এই এখানে টুকটাক কাজ করি, সামান্য টাকা হয়, সেগুলো দিয়েই খেয়ে চলি। কি আর করব, গরিব ঘরের সন্তান, বুঝিস তো।
না বন্ধু, তুই গরিব না, মনের দিক দিয়ে তুই অনেক বড়। আচ্ছা, মা কোথায়? এই যে সামনে একটা ছোট্ট বাড়ি, এটাই আমাদের বাড়ি, ওখানেই মা আছেন। চল বাড়ি যাই। এই বলে তারা বাড়িতে যায়। বিজয় রকি মাকে দেখেই ডাক দেয়, মা। নাজমা তাকিয়ে দেখেন বিজয়। তিনি বিজয়কে দেখে খুব খুশি হন। বিজয় মা বলেই জড়িয়ে ধরে। মা, অনেক জায়গা আসতে আসতে পেটে খিদে লেগে গেল, তাড়াতাড়ি ভাতের ব্যবস্থা করো। আর হ্যাঁ, যেইভাবে মুখে তুলে খাওয়াতে সেভাবে কিন্তু খাওয়াতে হবে। রকি আর বিজয় যখন ছোটবেলায় বন্ধু ছিল, বিজয় বেশিরভাগ সময় রকিদের বাড়িতে খেত আর সব সময় নাজমা রকি এবং বিজয়কে একসাথে বসিয়ে মুখে তুলে খাইয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, রকির সাথে বসে গল্প কর, আমি ব্যবস্থা করছি। তিনি খাবার রান্না করে রকি এবং বিজয়কে ডাকতেন খাওয়ার জন্য। নাজমা তার হাত দিয়ে বিজয়ের মুখে ভাত তুলে দেন। বিজয় পেট ভরে খেয়ে নেয়, সাথে রকিও খাওয়া দাওয়া শেষ করে বিজয় বলে, রকি, আমি তোর কাছে একটা কাজে এসেছি। কাজ? কি কাজ? তুই আমাকে বলেছিলি আমার বিপদে তুই রাজদরবারের বারবার ফিরে যাবি। তুই তো জানিস ছোটবেলায় আমি আমার অংশ আরেকজনকে স্বইচ্ছায় দিয়েছিলাম। বাবা সেই অংশ আমাকে ফেরত দিতে চাচ্ছে, কিন্তু আমার ভাই অজয়, সে সব সময় আমার শত্রু। বাবা এখন দেশের বাইরে, এই চান্সে সে আমাকে মেরে ফেলতে চাইছে। আমার পক্ষে কোনো লোক নেই, একমাত্র তুই ছাড়া, তাই আমি তোর কাছে এসেছি। রকি সব সময় তার মায়ের কথা শোনে, তার মার কথার বাইরে এক পাও দিতে চায় না। মাকে বল। মা, আমি একটা বড় বিপদে পড়েছি, তাই রকির সাহায্য আমার প্রয়োজন। প্রথমে নাজমা রাজি হননি, রকির কিছু বলার নেই। যেহেতু তার মা রাজি না, বিজয়ও মন খারাপ করে বসে থাকে। নাজমা যখন অতীত কল্পনা করেন এক সময় তাদের মা ছেলেকে নিজের সম্পত্তি বিসর্জন দিয়ে বাঁচিয়েছিল এই বিজয়, তখন তিনি রকিকে ডাক দিয়ে বলেন, রকি, বিজয়ের সাথে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানেই যা, বিজয়ের জন্য যা করতে হয় তাই কর। এই কথা শুনে বিজয়ের মুখে হাসি ফোটে, মনে হয় সে যেন বিজয়ী হয়ে গেছে। রকির সাথে যুদ্ধে সে নাজমাকে জড়িয়ে ধরে চুমু খায়। মা, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি এই বিপদ থেকে রক্ষা পাই। বিজয় এবং রকি মায়ের দোয়া নিয়ে গাড়িতে ওঠেন, সাথে রনিও। দুই বন্ধু মিলে গল্প করতে করতে আসছেন। যখন তারা রাজশাহী বিভাগের ঢোকে, ঠিক তখনই রকির মনে অন্য রকম ফিলিংস হয়। অতঃপর তারা রাজদরবারের গেটে আসে। প্রথমেই রকি সেই জায়গায় যায় যেখানে তারা থাকতেন। রাজদরবারের একটি নিয়ম রয়েছে, নতুন কাউকে ঢোকাতে হলে তার হাতের ছাপ রাখা হয়। তাই রকি তার হাতের ছাপ দিয়ে অনুমতি পায়। এখন রকি রাজদরবারে ঢুকবে বিজয়ের গেস্ট হিসেবে। রাজদরবারে বিশাল গেট একটু ধাক্কা দিয়ে খুলতে হয়। রকি তার হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই গেট কেঁপে ওঠে, মনে হয় যেন কোনো গাড়ি গেটে ধাক্কা মেরেছে এমন। সাথে সাথে রাজদরবারের সবাই গেটের দিকে তাকায়। যখন তারা দেখতে পায় দানবের মতো একটি লোকের সাধারণ হাতের ধাক্কায় ফলে গেট এভাবে কেঁপে ওঠে, এটা দেখে সবার বুকে কাঁপতে থাকে। আর এক সেকেন্ডও দেরি হয়নি যখন বিজয়ের ছোট ভাই জিতা দেখে বিজয় মাত্র একজন লোক নিয়ে এসেছে। সে প্রশ্ন করে, ভাই, তুমি না ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য লোক আনতে গেলে, এই সাথে করে একজনকে নিয়ে এসছো, উনি একা ফাইট করবে তাদের হাজারো সৈন্যদের সাথে? হাস্যকর। জিতা রকির ব্যাপারে কিছুই জানে না, তাই তার কাছে এমনটা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু বিজয়কে ঠিকই জানে রকি কি জিনিস। সে যদি একবার ইচ্ছে করে তাহলে শুধু রাজদরবার নয়, পুরো শহরকে কাঁপিয়ে দিতে পারবে। ভোটের বাকি আরও 7 দিন। 7 দিন আগে রকিকে বিজয় আনে। যেন সব কিছু দেখে রকির একটা আইডিয়া হয় কি করতে হবে ওদের সাথে। যুদ্ধে জয়লাভ করতে হলে
এদিকে খা বংশের মান্নান নামের ব্যক্তি, যিনি আশা করছেন অমিত সর্দারের পরে রাজা হবেন, এই মান্নানের ছেলে পাশা আরেক হারামি ও বেশিরভাগ সময় বিজয়কে নিয়ে ট্রল হাসাহাসিতে মেতে থাকে। যেহেতু আরও 7 দিন বাকি আছে, বিজয় যেন শান্তিতে না থাকতে পারে, পাশা তাকে আরও বেশি ডিস্টার্ব করতে থাকে। এই পাশা যে কত বড় শয়তান তা শুনলে গা শিউরে উঠবে। পাশা একটা গ্রামকে মানে গ্রামের সকল মানুষকে সে পেলে পুষে রাখে শুধুমাত্র সেই গ্রামের মেয়েদেরকে ভোগ করার জন্য। তার কাজ হচ্ছে প্রত্যেক দিন একটি ঘুড়ি উড়াবে। ওই ঘুড়িটা যার ঘরের উপর পড়বে সেই ঘরের সুন্দর মেয়েকে সে ভোগ করবে এবং কাজ শেষে তাকে মেরে ফেলবে। কতটা পাষাণ হৃদয়ের মানুষ হলে এমন কাজ করতে পারে? আজকে দিনের পাশা তার দলবল নিয়ে ঘুরে উড়াবে, তাই বিজয় রকিকে ওখানটায় নিয়ে যেতে চায় দেখানোর জন্য ওদের কালচার। রকি, চল একটু হেঁটে আসি। কোথায়? সামনে যে একটি নতুন ঘনবসতি গ্রাম দেখা যাচ্ছে, ওখানে। পাশা তার দল নিয়ে যাচ্ছে ঘুরে উড়ানোর জন্য ওই জায়গায় যেখানে পাশা বিজয়কে দেখে। কি এখানে কি দেখতে আসলে? আমি কিভাবে মুরগি শিকার করি তা দেখতে চাস বুঝি? বিজয় কোনো কথা বলে না, কারণ সে যদি এখন পাশার কথা ধরে থাকলেই রকি ওদেরকে অ্যাটাক করবে। সে চায় না ভোটের আগে কোনো ঝামেলা হোক। নাকি তুই বাধা দিতে এসেছিস রে? সাথে দেখি নতুন লোকও নিয়ে এসেছিস। এই বলে বিজয়কে ধাক্কা দিতে শুরু করে। বিজয় একদম চুপ। রকির কিন্তু রাগ উঠে যাবে, তাই বিজয় রকির হাতে ধরে রাখে যেন রকি ওদেরকে কোনো আঘাত না করে। পাশে তার লোকদের বলে, এই ঘুড়ি ওরা। ঘুড়ি উড়িয়েই সুতো ছিঁড়ে দেয়। ঘুড়ি আকাশে উঠছে। পাশার লোকরা ঘুড়ির পিছন পিছন যাচ্ছে ঘুড়ি কার ঘরের উপর পড়ে দেখার জন্য। নিষ্ঠুর ঘুড়ি উঠছে না জানি আজ কোনো মায়ের বুক খালি হবে। অবশ্যই এতে ঘুড়ির কোনো দোষ নেই। পেছনে পেছনে ওরা যাচ্ছে, ঘুড়িও উঠছে। ঘুড়ি নামতে শুরু করে। যখন ঘুড়িটি নামতে শুরু করে সবার মনে আতঙ্ক, না জানি কার ঘরের উপর পড়ে। চেয়ারে বসে আছে পাশা, তার সামনে দাঁড়িয়ে আছে রনি, বিজয় এবং রকি। ঘুড়ি একটি ঘরের উপর পড়ে। গ্রামের সবাই তাকিয়ে দেখছে কার ঘরের উপর ঘুড়ি পড়েছে। যার ঘরের উপর পড়েছে তাদের ঘরে কান্নার রোল শুরু হয়ে যায়। গ্রামবাসী সবাই তাকিয়ে আছে ওই ঘরের দিকে। ঘরের সবচেয়ে সুন্দর জামিলা পাশার টার্গেটে থাকে, তাই জামিলা নিচ থেকে ঘর থেকে বের হয়ে আসে। জামিলার মা তাকে বের হতে না দেওয়ার জন্য ধরে রাখেন, কিন্তু জামিলা বের হয়ে আসে। তার মা বাবা কান্না করতে থাকে। জামিলার মা ডাক দেন, এই দুনিয়ায় কেউ কি নাই যে আমাদের সাহায্য করবে? জামিলা বের হতেই পাশা নিজে 3 জন মেয়ে জামিলাকে গোসল করানো শুরু করে দেয়। তারা মাথায় পানি ঢালে। গোসলের পানি আর জামিলার চোখের পানি মিশে একাকার হচ্ছে। ওর মা পাগলের মতো মাটিতে পড়ে কান্না করছে। পাশার বিরুদ্ধে কিছু বলা যাবে না। জামিলাকে নতুন কাপড় পরায়, শরীরে পারফিউম দেয় যেন তার শরীরে ঘ্রাণ থেকে পাশা যাতে বেশি ফিল পায়। এই স্পিকারে গান বাজা। পাশার কথা অনুযায়ী স্পিকার ডিজে গান বাজানো শুরু হয়। গ্রামের ভেতরেই তার নিজের একটি নির্দিষ্ট রুম রয়েছে। এই রুমে সে প্রত্যেক দিন একটা করে মেয়েকে ভোগ করে। আজকে জামিলার পালা। জামিলা ভালো করে জানে একটা টিস্যুকে ব্যবহার করে যেরকম ছুঁড়ে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই তাকেও পাশা ব্যবহার করে শেষ করে দিবে। এটাই তার জীবনের শেষ দিন। সুন্দরী জামিলা, তাকে সাজিয়ে গুছিয়ে রুমের ভেতরে রাখা হয়। পাশাও রেডি রুমে যাওয়ার জন্য। পাশা হেঁটে যাচ্ছে, ওদিকে গান চলছে। পাশা রুমে ঢুকবে, ঠিক তখন গান বন্ধ হয়ে যায় আর জামিলার মা মাটিতে পড়ে কান্না করছিলেন। ওনারও কান্না বন্ধ হয়ে যায়। পাশা ঘুরে দাঁড়িয়ে দেখে জামিলার মায়ের চোখের পানি রকি মুছে দিচ্ছে। এই গান কে বন্ধ করছে রে? আমি। কি কোথাকার কে তুই রে? আমি আনন্দ করব আর তুই গান বন্ধ করে দিয়েছিস? তুই বুঝি আত্মহত্যা করতে চাস তাই এমন কাজ করলি? জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। রকি, দিস ইজ রকি। এখানে জয়ের জন্য এসেছি, হারতে নয়। এই দাঁড়িয়ে তামাশা দেখছিস কি? উইকেট ফেলে দে।
প্রথমে একসাথে 3 জন লোক আসে রকিকে মারার জন্য। ওরা রকির গায়ে টাচ করাতে দূরের করা রকি আগেই তাদের গায়ে টাচ করে ফেলে। ওদের মাথা মাটিতে ঢুকিয়ে দেয়। পাশা বড় বড় চোখ করে তাকাচ্ছে। তারপর একজন একজন করে আসতে থাকে। রকিও তাদেরকে মারতে শুরু করে, আর মারার ভঙ্গিমা এতই ভয়ঙ্কর যে দেখেই কলিজায় পানি শুকিয়ে যাবে। আমরা সাধারণত মশাকে যেভাবে মারি, রকি তার চেয়েও সহজে এক একটা লাশ ফেলছে। জামিলার মা ঘোষণা দিতে শুরু করেন, এই গ্রামবাসী সবাই ঘর থেকে বের হয়ে আসো, তোমাদের আর কোনো ভয় নাই। একজন মানুষ আমাদের পক্ষে দাঁড়িয়েছে, যাকে স্বয়ং সৃষ্টিকর্তা পাঠিয়েছেন আমাদের সাহায্যের জন্য। গ্রামের সবাই ঘর থেকে বের হয়ে আসতে শুরু করে, আর সবাই মিছিল দিতে শুরু করে, রকি রকি রকি। সবাই যা, একসাথে ওকে খতম কর। শুধু এখন পাশার লোকেরাও তার কথা শুনছে না ভয়ে, কারণ তারা ভালো করে বুঝছে এখন যেই যাবে তাদেরই জীবন যাবে। কয়েকজন দৌড় দিয়ে পালিয়ে যায়। শেষে আরও 4-5জন আসলে রকির তাণ্ডবে সামনে 1 মিনিটও দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। যে ঘুড়ি উড়িয়েছিল রকি তাকে ধরে। এই তুই কোন হাত দিয়ে ঘুড়ি উড়িয়েছিলি বল? আমি তোর ঘুড়ি ওড়ানোর হাত কাইটা পকেটে ভরমু, বল বল বল। ও ভয়ে কিছুই বলছে না কোন হাত দিয়ে ঘুড়ি উড়িয়েছিল। তুই তাহলে বলবি না কোন হাত দিয়ে ঘুড়ি উড়িয়েছিলি? আমি তো শিওর দেখিনি কোন হাত দিয়ে উড়িয়েছিলি, তাই আমি তোর 2 হাত কেটে আমার 2 পকেটে ভরে রাখবো। এই কথা বলেই রকি ওই গুন্ডাটার 2 হাত কেটে তার প্যান্টের 2 পকেটে ভরে রাখে। এটা দেখে পাশার কলিজা শুকিয়ে যায়। পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয় পাশা, কিন্তু শেষ রক্ষা হয়নি। রকি একটি কুড়াল উড়িয়ে মারে, পাশার পা কেটে যায়। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। রকি তার পাশে গিয়ে, তুই মেয়ে নিয়ে ফুর্তি করবি না? না না, আমি জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না, আমাকে মাফ করে দে ভাই। মাফ করে দিব? আচ্ছা মা, এইদিকে আসো তো। জামিলার মা আসেন। ও এইভাবে কয়জনের জীবন নিয়েছে? কম হলেও 2000-এর বেশি মেয়ের ইজ্জত এবং জীবন নিয়েছে এই নরপশু। আসলে আমার মারামারি ভালো লাগে না, কিন্তু তোদের মতো হারামি পশুদের খুন করতে বড়ই স্বাদ লাগে। তবে আমি তোকে মারবো না, আপনি জামিলাকে আনুন। জামিলা রুম থেকে বের হয়ে আসে। বোন, তুমিও কি ইচ্ছে মতো পিটাও। জামিলা তার মায়ের স্যান্ডেল খুলে পাশাকে মারতে থাকে। তারপরে গ্রামের সবাই মিলে তাকে পশুর মতো মারতে মারতে মেরেই ফেলে। গ্রামের পুরুষরা তাকে তাদের কাঁধে তুলে মিছিল দিতে থাকে। তাদের খুশি দেখে কে খুশি তো হবেই। রকির জন্য তারা নতুনভাবে জীবন যাপনের সুযোগ পেয়েছে। বাবা, তুমি নাহলে এতক্ষণে আমার মেয়ের জীবন চলে যেত। আমরা তোমার ঋণ কি দিয়ে শোধ করব? আমার ঋণ আপনাদের শোধ করতে হবে না। আপনাদের মুখে হাসি ফুটেছে, আপনারা খুশি হয়েছেন, এতেই আমি খুশি। আমি চলি। তুই এটা কি করলি? যা করার তাই করেছি, কিছু কম করিনি, আবার বেশও করিনি। বিজয় আর কোনো কথা বলেনি, কারণ বিজয় ভালো করে জানে রকি যখন গরম হয়ে যায় তাকে থামানোর সার্থক কারণই। তাই বিজয় আর কোনো কথা বলেনি। রকি এবং বিজয় রাজ দরবারে যেতেই দেখা যায় রাজ দরবারের পাশাকে মারার খবর হয়ে গিয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আপনাকে সেই বিচার করতে হবে, যেহেতু আপনি এখন রাজার চেয়ারে আছেন। হ্যাঁ, তোমার বিচার তুমি পাবে বিজয়। এই ছেলে কে? তুমি কি তাকে এখানে নিয়ে এসেছো? এখানে জিজ্ঞেস করার কি আছে? দেখতেই তো পারছো গুন্ডা নিয়ে এসেছে খুনাখুনির জন্য রাজদরবারের কলঙ্ক করবে। এই বিজয় বাহিরের ছেলেফেলেকে ঢুকানো শুরু করছে পাশার। বিজয়, আমার উত্তর দাও, ওই ছেলেকে তুমি নিয়ে এসেছো? হ্যাঁ, রকি আমার বন্ধু, আমি তাকে নিয়ে এসেছি। তাহলে তোমাদের দুজনকেই জেলে যেতে হবে। রকি এবং বিজয়কে পুলিশ রাজ দরবারের জেলে ভরে দেয়। সাক্ষী প্রমাণে দেখা যায় রকি এবং বিজয় উভয় দোষী। যেহেতু রকি পাশাকে মেরেছে, তাই রায় হয় রকির হাত কেটে ফেলা হবে। যাকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত হয় সবকিছু প্রস্তুত করে সে রকির হাত কাটবে। রকি পাশে যেতেই বিজয় বলে,